আইসিটি তোমার আমার জীবনে পুরোপুরিভাবে কানেক্টেড না? তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তোমার আমার জীবনে যদি কানেক্টেড হয়, তাহলে তো এখন ব্যবসার সাথেও এটি পুরোপুরিভাবে কানেক্টেড, জড়িত। তো আজকে আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বইয়ের একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, ব্যবসায়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অর্থাৎ ব্যবসায়ে আইসিটির ব্যবহার নিয়ে আজকে আমরা কথা বলবো। তো আমরা ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্রের ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটির ব্যবহার নিয়ে আজকের ক্লাস আমরা শুরু করি। তো চলো দেখি কি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা, মানে আমরা আইসিটি এর ধারণা, আমরা কি আইসিটি জিনিসটা কি, এটা আজকের ক্লাসে আমরা জানার এবং বোঝার চেষ্টা করব। আইসিটি মানে আইসিটির ধারণা, তথ্য যোগাযোগ প্রযুক্তির ধারণা নিতে গেলে দুইটা জিনিস তোমরা আসলে বোঝার চেষ্টা করবা। একটা কি উপাত্ত, উপাত্ত বা ডাটা, আর দ্বিতীয়টি হচ্ছে কি তথ্য বা ইনফরমেশন। ইনফরমেশন, তথ্য বা ইনফরমেশন। তথ্যটা কিন্তু একটা স্ট্রাকচার্ড, একটা কাঠামোবদ্ধ রূপ। তথ্য একটা ফাইনাল প্রক্রিয়া, অনেকগুলা ডাটা, অনেক মানে আনস্ট্রাকচার্ড ডাটা যেগুলো সংগঠিত না, আলাদা আলাদা ছড়ানো ছিটানো, এই ডাটাগুলোকে প্রসেস করে, সংগ্রহ করে, প্রসেস করে চূড়ান্ত পর্যায়ে গিয়ে কিন্তু আমরা তথ্য পাই। আমরা আমাদের ডেফিনেশন গুলো দেখবো, তার আগে একটু আমরা বুঝে নিই আসলে ডাটা এবং ইনফরমেশন, তথ্য এবং উপাত্ত কি। উপাত্ত, ধরো তোমার ক্লাসে, ধরো তোমার ওজন হচ্ছে 60 কেজি, তোমার বয়স হচ্ছে 16 বা 18 বছর, এটা হচ্ছে একটা উপাত্ত। এই অনেকগুলো মানুষের বয়স দেখলে একটা ইনফরমেশন আমরা তথ্য পাই কিভাবে। ধরো তুমি দ্বাদশ শ্রেণীর ছাত্র ছিলে না, তো এই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স হচ্ছে ধরো 18 বছর। এই 18 বছর জিনিসটাই কিন্তু ইনফরমেশন বা তথ্য। তো আমরা চলো দেখি যে আসলে বইতে কি বলা আছে। বইতে বলা আছে পরিপূর্ণ অর্থ প্রকাশ করে এমন সংগঠিত ও সুশৃঙ্খল উপাত্তের সমষ্টিকে তথ্য বলে। মানে কি, একটা উপাত্ত তখনই তথ্য হবে যখন একটা পরিপূর্ণ তথ্য, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে। মানে এই আমি বুঝতেছি যে আসলে ওই উপাত্তগুলো এক করে একটা তথ্য দিচ্ছে যে গড় বয়স কত, গড় বয়স আমরা এখন 18। তো এইগুলা কি সংগঠিত হতে হবে এবং সুশৃঙ্খল হতে হবে, সংগ্রহ করতে হবে এবং কাঠামোবদ্ধ কিন্তু এটি করতে হবে, স্ট্রাকচারে আনতে হবে। এবং এই উপাত্তগুলো সমষ্টিকে বলতেছে কি তথ্য। আর যেইগুলা পরিপূর্ণভাবে অর্থ প্রকাশ করে না, ছড়ানো চিরানো থাকে, আলাদা আলাদা থাকে, বিচ্ছিন্ন অবস্থায় থাকে, সেগুলাকে বলছে কি উপাত্ত। তো দেখি, পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না এমন অসংগঠিত উপাদান, বিষয়, ধারণা, প্রতীক, চিহ্নকে উপাত্ত বলে। ঠিক আছে, উপাত্তকে বিন্যাস ও বিশ্লেষণের মাধ্যমে তথ্যে রূপান্তর করা হয়, যেটি বললাম। সংগ্রহ করবা, তারপরে সেটাকে প্রসেস করবা, তারপরে একটা চূড়ান্ত পণ্যে, চূড়ান্ত তথ্যের উদ্যান করা হয়। তো উপাত্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ সংশ্লিষ্ট কম্পিউটার ভিত্তিক ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলে। আমরা বুঝলাম, আগে তো ধরো খাতা কলমে এই কাজগুলো করা হইতো, তাই না? এখন তো কম্পিউটার আসছে, এখন কম্পিউটারের মাধ্যমে উপাত্তগুলো সংগ্রহ করলাম, সেটাকে প্রসেস করলাম এবং তথ্য আকারে বের করলাম এবং সেটা বিতরণ করলাম, সংরক্ষণ করলাম এবং বিতরণ করলাম। এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা যদি কম্পিউটারাইজড ওয়েতে হয়, আধুনিকভাবে যদি হয়, তাহলে সেই জিনিসটাকে বলতেছে কি তথ্য ও তথ্য প্রযুক্তি। জিনিসটাকে কি বলতেছে, এই যে তথ্য প্রযুক্তি বলতেছে। তো তথ্য প্রযুক্তি আমরা বুঝলাম তাইলে যে আসলে কম্পিউটার ভিত্তিক আধুনিক প্রক্রিয়াটি হতে হবে। এরপর দেখি, একাধিক পক্ষের মধ্যে কোনো সংবাদ, তথ্য, ভাবের দেওয়া নেওয়ার ক্ষেত্রে আধুনিক টেলিকমিউনিকেশন প্রযুক্তি ও স্যাটেলাইটের ব্যবহারকে যোগাযোগ প্রযুক্তি বলে। আমরা তথ্য প্রযুক্তি পড়লাম, এখন আমরা দেখবো আসলে যোগাযোগ প্রযুক্তিটা কি। এই যে আমরা তথ্যগুলা পেলাম, এগুলা মানুষের কাছে তো পৌঁছে দিতে হবে না, যে বিতরণ, তারপরে কি যোগাযোগ, সংবাদ, তথ্য, ভাবের দেওয়া নেওয়া। তো এই যে কাজগুলা, এই টেলিকমিউনিকেশন ব্যবহার করে, আধুনিক উপায়ে টেলিকমিউনিকেশন ব্যবহার করে যেই কাজগুলা করা হয়, সেগুলাকে বলতেছে যোগাযোগ প্রযুক্তি। আর এই তথ্য ও যোগাযোগ প্রযুক্তিকে এক করে বলা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। ডেফিনেশনটা কি দিছে বইতে দেখি একটু। উপাত্ত তথ্য সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও বিতরণ, মানে এই যে তথ্য প্রযুক্তি, এই কাজটাই তো তথ্য প্রযুক্তি। সংগ্রহ, প্রক্রিয়াকরণ, সংরক্ষণ, বিতরণ এবং দ্রুত ও সহজে আদান প্রদানের জন্য কম্পিউটার ও ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বলে। দ্রুত ও সহজে আদান প্রদানের কাজটা কিভাবে হয়, যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে হয়। এবং এখানে কানেক্টেড কোনটা, কম্পিউটার এবং কি
ইন্টারনেট, এই কম্পিউটার এবং ইন্টারনেটের মাধ্যমে যদি ব্যবহার করা যায় তাহলে এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ আইসিটি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। তো আমরা একটু ধারণা পেলাম আজকে যে তথ্য কি, উপাত্ত কি, তথ্য প্রযুক্তি কি, যোগাযোগ প্রযুক্তি কি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি আমরা এখন দেখলাম। তো এখন আমরা দেখবো যে ব্যবসায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আসলে প্রয়োজনীয়তাটা কি। এই যে বর্তমান যুগে ব্যবসা চলতেছে না, আধুনিক যুগ, আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি না থাকলে এই ব্যবসা কি করা সম্ভব হইতো, তোমরাই বলো। তো কেন আসলে প্রয়োজন সেটা দেখি। প্রথমত, তথ্য বিনিময়। ব্যবসায় কিন্তু তথ্য ছাড়া বর্তমানে ব্যবসা কিন্তু অচল। এই জন্য আমার কম্পিটিটর কি করতেছে, আমার কাস্টমার কি চাচ্ছে, আমার প্রতিযোগী এবং আমার গ্রাহক বা ভোক্তা কি চাচ্ছে, আমার সমাজে আমার প্রোডাক্টটা আসলে আমার পণ্যটা প্রচলিত হবে কিনা, মানুষ কিনবে কিনা, এই যে এত এত তথ্য, এত এত গবেষণা, এত এত তথ্য, এই তথ্যগুলা বিনিময় করতে হয় কিসের মাধ্যমে? এই যে তথ্যগুলা বিনিময় হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবদানের কারণে। দক্ষতা বৃদ্ধি। দক্ষতা অবশ্যই, মানে আমি যখন এগুলো নিয়ে কাজ করতেছি আমার এক্সপার্টিজ, আমার দক্ষতা তো বৃদ্ধি পাচ্ছে, আমি এগুলা নিয়ে ভবিষ্যতে আরো কাজে লাগাইতে পারবো এই তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের কারণে। এই জন্য দক্ষতা বৃদ্ধি পাচ্ছে। মজুদ পণ্য নিয়ন্ত্রণ। গ্রাহকরা কিভাবে, মানে কোন পর্যায়ের পণ্য, মানে কত পণ্য তারা চাচ্ছে, তো আবার আমি কতটুকু পণ্য রাখলে আমি ব্যবসায়িকভাবে লাভবান হব, এই কাজগুলা কিন্তু এই আইসিটি বা তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবস্থার মাধ্যমে কিন্তু হয়ে থাকে। ফরমায়েশ ব্যবস্থাপনা, মানে আমি যে অর্ডারটা করলাম, আমি অনলাইনে অর্ডার করলাম, অর্ডার দেওয়ার পর কি হয় তোমরা দেখো না, অর্ডার করলে, অর্ডার করার পরে হয় কি, প্রথমে অর্ডার তারা কনফার্ম করে, অর্ডার রিসিভ, কনফার্ম বা রিসিভ, হ্যাঁ, কনফার্ম বা রিসিভ করে। তো কনফার্ম বা রিসিভ করার পরে তারা কি প্রসেস করে, এটা তাদের ধরো ক্রেডিট সেকশন বা অন্যান্য যে বিভাগগুলো আছে এই সেকশন ওয়াইজ তারা এইগুলা পাঠায় দেয়, মানে তুমি যে প্রোডাক্টটা কিনবা বা তাদের অর্থ বিভাগে পাঠায়, তারা ওকে করলে এটা কিন্তু আলটিমেটলি আবার প্রসেস হয়ে কিন্তু তোমার কাছে আসে, মানে তোমার বাসা পর্যন্ত এটি আসে বা তোমার কাছে এটা পৌঁছায়। তো এই যে সামগ্রিক যে কাজ, এই কাজগুলা, এই যে অর্ডার দেওয়া থেকে তোমার কাছে আসা পর্যন্ত যে ব্যবস্থাপনা, ফরমাইল ব্যবস্থাপনা বলে। সার্বক্ষণিক ক্রয় বিক্রয়, অনলাইনে তুমি 24 ঘন্টা 24/7 তুমি কিন্তু কেনাবেচা করতে পারতেছো, তাই না? তো এটা কিন্তু এই সার্বক্ষণিক ক্রয় বিক্রয় এর মাধ্যমে সম্ভব হয়। হালনাগাদ তথ্য, মানে সর্বশেষ তথ্যটা কিন্তু এই আইসিটির মাধ্যমে পাওয়া যায়। চট্টগ্রামে যখন বন্যা হয়, সিলেটে যখন বন্যা হয়, তো তখন ওই এলাকার যে ইকোনমিক সিচুয়েশন, ব্যবসায়িক যে সিচুয়েশন, সেই তথ্যগুলো তো তোমার প্রয়োজন। তোমার হয়তো এখানে তোমার তোমার বাবার হয়তো যে ব্যবসা আছে, ওই ব্যবসা থেকে তোমার বাবার হয়তো ব্যবসার একটা চালান, 10 টনের একটা চালের চালান ওখানে যাওয়ার কথা ছিল, এটা এখন পারতেছো না কেন? তোমার কাছে ডাটা ইনফরমেশন আছে, তথ্য আছে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণেই কিন্তু আছে। তো এইটা তথ্য তুমি হালনাগাদ তথ্য পাচ্ছ। তোমার যে লাইভ স্টক আছে বা মজুদ পণ্য যেটা আছে বর্তমান, যেটা তোমার কাছে আছে, তো এই মজুদ পণ্যগুলোর যে ব্যবস্থাপনা সামগ্রিক বিষয়টা কিন্তু হালনাগাদ করতে হয়, এটা তথ্য প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়। বিভিন্ন ধরনের সফটওয়্যার কিন্তু এখানে কাজ করে। দ্রুত তথ্য বিনিময়, উদাহরণ হিসাবে বিভিন্ন ধরনের হোয়াটসঅ্যাপ, তোমরা ধরো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আধুনিকভাবে দ্রুত সময়ের মধ্যে তথ্য বিনিময় করা হচ্ছে, ইমেইলের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে তথ্য বিনিময় করা হচ্ছে, ফেসবুক মার্কেটিং চলছে বর্তমানে, ফেসবুকে বিজনেস চলতেছে, এইগুলো তো এই ফেসবুকের মাধ্যমে, মার্কেট প্লেসের মাধ্যমে এগুলো হচ্ছে, তো দ্রুত কিন্তু তথ্য বিনিময় হয়। তো এই যে কিছু প্রয়োজনীয়তা আমরা দেখলাম, আর একটা কমন বিষয়, প্রয়োজনীয়তা কিন্তু অসীম, তাও আমরা কিছু বিষয় এখানে জানার চেষ্টা করলাম, এই বিষয়গুলো তোমরা পরীক্ষায় লিখবে। তো এবার দেখি ব্যবসায় আইসিটি আসলে কি কি ক্ষেত্রে ব্যবহার হতে পারে, মানে কোন কোন ক্ষেত্রে, কোন কোন পর্যায়ে এটি ব্যবহার হইতে পারে। দেখি, আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহার, ব্যাংক, বীমা, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন যেটাকে বলতেছে, এটা ছাড়া, এই তথ্য প্রযুক্তি ছাড়া সম্ভবই না। তোমরা যাও ব্যাংকে গিয়ে দেখো, তো চেক ম্যানেজমেন্ট, তুমি টাকা উইথড্র করবা, তোমার ওই কম্পিউটারাইজ পদ্ধতি ছাড়া, আইসিটি ছাড়া এটা সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না। তারা ওকে করবে, তারপরে হবে। নিকাশ ঘর যে ব্যবস্থা, সম্পূর্ণ এখন আইসিটি নির্ভর। তাহলে এই ব্যবস্থাগুলো কিন্তু এইভাবে হচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানে ব্যবহারের কারণে ব্যবহার কিন্তু এইভাবে হচ্ছে। তারপরে কি, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং, যেই ব্যবস্থাগুলো আছে সবগুলাই কিন্তু এই যে আর্থিক প্রতিষ্ঠানের ব্যবহার। তারপরে আমরা যদি একটু লিখি, ডেবিট, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাংকিং সহ যাবতীয় যা কিছু ব্যাংকিং অর্থনৈতিক প্রক্রিয়ায় সবই কিন্তু এইভাবে হচ্ছে। অফিসে ব্যবহার,
অফিসে কম্পিউটার ছাড়া এখন কোনো অফিস ব্যবহার করা যায়? ব্রিং ইউর ওন ডিভাইস, BYOD, এটা তোমাদের আলোচ্য বিষয় না, তোমরা যখন সামনে পড়বে তখন দেখবে। মানে এইটা থিওরি আছে, মানে নিজের যে ডিভাইসটা, ইলেকট্রনিক ডিভাইস আছে, ল্যাপটপ হতে পারে, কম্পিউটার হতে পারে, তো এটা নিয়ে অফিসে এখন আসতেছে, যারা অফিসের ওয়ার্কার এমপ্লয়ি যারা আছে। তো এইটা ছাড়া কিন্তু সম্ভবই না, মানে আইসিটি ছাড়া এটা সম্ভবই না। আউটসোর্সিং, তুমি কাজ করাচ্ছ, ধরো একজন অস্ট্রেলিয়ান অভিবাসী, একজন অস্ট্রেলিয়ান নাগরিক, তার হচ্ছে প্রতিষ্ঠানে একটা লোগো ডিজাইন করতে হবে। তো এখন সেটা সে বাংলাদেশ থেকে বা এই সাউথ এশিয়ান থেকে, এশিয়া থেকে করতে চাচ্ছে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট থেকে এটি করতে চাচ্ছে। তো এখন এই যে কাজটা সে তোমাকে পাইলো কিভাবে? বা তুমি ধরো আমি আমি অনেক ভালো কাজ পারি গ্রাফিক্সের, আমি ইন্টারনেটে খুব এক্সপার্ট, সে আমাকে পেলো কিভাবে? আমাকে ইন্টারনেটের মাধ্যমে পাইছে, কোনো না কোনো ওয়েবসাইটে কোনো না কোনো ভাবে আমার সাথে সে কানেক্টেড হয়েছে। তো এইটা হলো আন্তর্জাতিক বাণিজ্যের ব্যবহার, ইন্টারন্যাশনাল যে ট্রেড, সব এটা ছাড়া সম্ভবই না, কোনোভাবেই সম্ভব না এই তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া। তো ব্যবহার কিভাবে হতে পারে? কম্পিউটারাইজড ওয়েতে, শিপমেন্ট থেকে শুরু করে যাবতীয় কিছু সবকিছু কিন্তু এই আইসিটির ব্যবহার করা হয়। পর্যটন শিল্পে ব্যবহার, পর্যটন শিল্পে কক্সবাজার, বর্তমানে বাংলাদেশে কক্সবাজার, সিলেট, সুন্দরবন, আরো অনেক অনেক উত্তরবঙ্গে অনেক অনেক প্লেস আছে, এইগুলাতে প্রপার ম্যানেজমেন্ট কিন্তু পর্যটন শিল্পে আইসিটির ব্যবহার কিন্তু খুবই প্রয়োজনীয়। পরিবহন খাতে ব্যবহার, ধরো তুমি ঢাকা থেকে খুলনা যাচ্ছ, বাসগুলা কি আছে, ইমাদ আছে, এনা আছে, টুঙ্গিপাড়া, অনেক ধরনের বাস আছে না? তুমি যাও, টিকিট কাটো, সে কম্পিউটারে তোমার নাম্বারটা এন্ট্রি করবে, তোমার একটা সিট বুকিং দেবে, তোমাকে টিকিটটা অটোমেটিক বের হয়ে আসবে, তুমি ওখানে দেখবে অটোমেটিক টিকিটে তোমার নাম আছে, অটোমেটিক টিকিটে তোমার নাম আছে। তো এই জিনিসগুলা কিন্তু অটোমেটিক হচ্ছে, কিভাবে কেন হচ্ছে? আইসিটি ব্যবহারের কারণে। শেয়ার বাজারে ব্যবহার, মানে এটা তো বলার বাইরেই যে শেয়ার বাজারে এই আইসিটি তথ্য যোগাযোগ প্রযুক্তি ছাড়া শেয়ার বাজার পুরো অচল হয়ে পড়বে, একদম 100% অচল হয়ে পড়বে। গবেষণায় ব্যবহার, গবেষণায় বিভিন্ন ধরনের সফটওয়্যার, অনেক ধরনের সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যার, এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে কিন্তু ব্যবহার করা হয়। তো গবেষণায় অবশ্যই তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অবদান আছে, ব্যবহার হচ্ছে। এবার দেখি অনলাইন ব্যবসায়। অনলাইন ব্যবসায় কি? ব্যবসায়িক কাজ ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে করাকে অনলাইন ব্যবসায় বলা হয়। ব্যবসায়িক কাজ ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে করাকে অনলাইন ব্যবসা বলে। মানে ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে যে ব্যবসায়িক কাজ পরিচালনা হয় তাকে হচ্ছে কি বলে? অনলাইন ব্যবসা বলে। অর্থাৎ পণ্য সংগ্রহ করে ক্রেতা ও ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া ও কাজ ইন্টারনেট প্রযুক্তির মাধ্যমে সম্পাদিত হলে, মানে পণ্য সংগ্রহ করে ক্রেতা ও ভোক্তার কাছে পৌঁছে দেওয়া এবং যাবতীয় কাজ যদি ইন্টারনেটের মাধ্যমে সম্পাদিত হয় তাহলে অনলাইন ব্যবসায় বলে। বুঝলা? অনলাইন ব্যবসার প্রধান প্রধান ধরন কি? অনলাইন মার্কেটিং, অনলাইন শপিং, ট্রেডিং, মানে অনলাইন কেনা বেচা, যেটা কি অনলাইন নিলাম, রিজার্ভেশন অনলাইন, এগুলা বিষয়গুলো আছে, সামনে আমরা দেখবো, যখন আমরা ই বিজনেস পড়বো তখন দেখবো। তো অনলাইন ব্যবসার গুরুত্ব কি? অনলাইনে যে ব্যবসাগুলো করা হয়, খরচ কম, কম খরচ, বাইরে যাওয়া লাগতেছে না। তোমার একটা কাজে হয়তো নিউ মার্কেট যাওয়া লাগবে, ঢাকা নিউ মার্কেট, তোমার ওখানে যাওয়া লাগতেছে, তুমি অনলাইনে জিনিসটা দেখলা, তোমার যাতায়াতের খরচ কমলো, আনার পরিবহন খরচটা কমলো, তারা দিয়ে যাচ্ছে, কম খরচে ডেলিভারি করে দিচ্ছে, এটা হতে পারে। আউটসোর্সিং ব্যবসায়, অনলাইনে আউটসোর্সিং, এটা বললাম যে এই যে আন্তঃমহাদেশীয় যে লেনদেন গুলা হয়, যে কানেক্টিভিটি তৈরি হয়, এতে কিন্তু আউটসোর্সিং ব্যবসায় জমে উঠেছে অনলাইনের কারণে। সহজে পণ্য পৌঁছানো, যদি বললাম, তারাই, যাদের কাছে তুমি অর্ডার দিবে তারাই পণ্য পৌঁছে দেবে, তোমার কোনো হ্যাসেল নাই, এভাবে হতে পারে অনলাইন ব্যবসায়। সব সময় সেবা প্রদান, 24/7 সবসময় কিন্তু এটা অনলাইন ব্যবসায় তবে অ্যাভেলেবেল থাকে। তুমি রাত 3টা 4টার দিকেও তুমি অর্ডার দিবা, ওটা প্রসেসে চলে আসবে 2-1 দিনের মধ্যে তোমার কাছে। অনলাইন ব্যবসার কারণে বিশ্বব্যাপী নেটওয়ার্ক তৈরি হচ্ছে। কেন নেটওয়ার্ক তৈরি হবে না? আউটসোর্সিং, তারপরে শিপমেন্টের যে বিজনেস গুলো আছে, ব্যাংকিং, সব কিছুর মাধ্যমে কিন্তু এই বিশ্বব্যাপী নেটওয়ার্ক কিন্তু তৈরি হচ্ছে। স্বাধীন ব্যবসায়, স্বাধীনভাবে এই ব্যবসা পরিচালনা করা যায় এবং মুক্ত বাণিজ্য, যেটাকে বলে, মুক্তভাবে সারা বিশ্বের সাথে কিন্তু এই ট্রেডিংটা করা যায়, ব্যবসা বাণিজ্য করা যায়। নতুন নতুন পণ্য উৎপাদন উন্নয়ন, মানে চাহিদার কথা, ক্রেতাদের ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে নতুন নতুন পণ্য উন্নয়ন করা কিন্তু সম্ভব। দেখি নিজস্ব ওয়েবসাইটে অনলাইন ব্যবসার পদক্ষেপ, মানে একটা ওয়েবসাইট খুলে অনলাইন ব্যবসায় পরিচালনা করবো, পদক্ষেপ বা স্টেপস যেটাকে বলে, একটা ওয়েবসাইট খুলে আমরা পরিচালনা করবো, সেটা কিভাবে? প্রথমে উদ্যোগ গ্রহণ করতে হবে, হ্যাঁ আমি এটা করব, পরিকল্পনা নিয়ে উদ্যোগ নিয়ে এগিয়ে পড়তে হবে। ডোমেইন নিবন্ধন, অফ ডোমেইন মানে কি? একটা স্থান বা প্লেস, স্থান বা
প্লেস, এই ডোমেইনটা নিবন্ধন করতে হবে, নির্দিষ্ট টাকা দিয়ে নিবন্ধন করতে হয়। তারপরে কি ওয়েবসাইট ডিজাইন ডোমেইন পেলাম, তখন আমার ওয়েবসাইট তৈরি করা লাগবে না, ওয়েবসাইটের ডিজাইনার দিয়ে ডিজাইন করতে হয় খুব সুন্দরভাবে। অনলাইন তালিকা তৈরি ও মূল্য পরিশোধ, অনলাইনে এখানে তালিকা তৈরি বা পণ্য তালিকা তৈরি বা অনলাইনে কিন্তু একটা তালিকা থাকে, এই গ্রাফিক যারা ওয়েবসাইট ডিজাইন করে, এবং এটার কিন্তু একটা ফি আছে, এগুলো দিতে হয়। বিজ্ঞাপন ও মার্কেটিং, আমি যে পণ্যগুলো বিজ্ঞাপন প্রচার করবো, যেটা ব্যবসা আমি করতেছি, সেটা অনলাইনে বিজ্ঞাপন এবং মার্কেটিং করতে হয়, ওয়েবসাইটে করা যায় বা অনেক জায়গায় কিন্তু এটা করা যায়। প্রণালী বা চ্যানেল উন্নয়ন, ওই যেখানে আমি কাজ করব, যে হোস্টিং যে ওয়েবসাইটটা আছে, তারপরে ডোমেইন যেখানে আছে, এগুলা আধুনিকায়নের জন্য কিন্তু উন্নয়ন করতে হয়, ডেভেলপমেন্ট করতে হয়, যেটাকে ওয়েবসাইট ডেভেলপমেন্ট বলা হয়, ওয়েবসাইট ডেভেলপমেন্ট কিন্তু বলা হয়। তো এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট করার কারণে কিন্তু মানে অনলাইন ব্যবসা কিন্তু ওয়েবসাইটের মাধ্যমে করা সম্ভব, এবং এই স্টেপগুলো ফলো করে কিন্তু কার্যক্রম পরিচালনা করা যায়। তারপরে দেখি অনলাইন ব্যবসার মাধ্যম, মানে কি কি উপায় আসলে অনলাইন ব্যবসাগুলো করা যায় সেটা যদি দেখি। ফেসবুক পেজের মাধ্যমে, তোমরা জানো আসলে ফেসবুক পেজ, ফেসবুকে মার্কেট প্লেস আছে, এগুলোর মাধ্যমে করা যায়। নিজস্ব ওয়েবসাইট, যে ওয়েবসাইটে যেটার কথা আমরা বললাম, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু কাজ করা যায়। ব্লগিং সাইট আছে বিভিন্ন ধরনের, ইউটিউব আছে, ইউটিউবের মাধ্যমে অনেক অনেক বিজ্ঞাপন, তোমরা দেখোই যে ইউটিউবে কোনো ভিডিও ছাড়লে কিছুক্ষণ পর অ্যাড আসে, বিজ্ঞাপন আসে, এগুলোর বিজ্ঞাপন আসে। এক্স হ্যান্ডেল কি, এক্স হ্যান্ডেল মানে টুইটার যেটাকে ছিল এক্স টুইটার ছিল, যেটা টুইটারেও কিন্তু এগুলো হয়। এছাড়াও বিভিন্ন যে ধরনের যে সাইট আছে, হোয়াটসঅ্যাপেও বর্তমানে অ্যাড আসতেছে বিভিন্ন ধরনের। তো এই যে সাইট গুলো আছে, এখানে কিন্তু বিজ্ঞাপন দিয়ে যায়, মানে কাজ করা যায়, অনলাইনে ব্যবসায় কিন্তু করা যায়। হোয়াটসঅ্যাপ আছে, আমরা একটা পয়েন্ট দিতে পারি, হোয়াটসঅ্যাপেও কিন্তু বিজনেস প্রোফাইল করার মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপে ব্যবসা করা যায়। এখন দেখবো যে ই বিজনেসটা আসলে কি, ইলেকট্রনিক উপায়ে বিজনেস, এবং এই বিজনেসে পণ্য দ্রব্য সংগ্রহ করা থেকে শুরু করে ক্রেতার কাছে পৌঁছানো, এবং তার পরবর্তী সেবা দেওয়া, সেগুলো মজুত করা, পণ্যগুলা মজুত করা, এই যাবতীয় যত কাজ আছে সব কিছু কিন্তু ই বিজনেসের অন্তর্ভুক্ত, এবং ই বিজনেস কিন্তু সবচেয়ে বড়। অন্যান্য যে আমরা দেখবো যে ই রিটেইলিং দেখবো, ই মার্কেটিং দেখবো, সবকিছু ই কমার্স দেখবো, সবকিছু কিন্তু এই বিজনেসের আওতাভুক্ত। তো আমরা একটু দেখি, ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্যদ্রব্য সেবা কেনা বেচা, ব্যবসায়িক তথ্য বিনিময়, মার্কেটিং, যেগুলো বললাম প্রভৃতি কাজ করা কি ই বিজনেস বলে। ই বিজনেস ধারণা সর্বপ্রথম 1997 সালে, কত সালে, 1997 সালে কিন্তু ই বিজনেস যেটি আছে সেটি কি আইবিএম চালু করে, কত সালে, 1997 সালে। ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন কর্পোরেশন যেটাকে বলে আইবিএম, সেটা তারা চালু করে। ই বিজনেসে ব্যবহৃত ইলেকট্রনিক প্রযুক্তিগুলো হলো, মানে ই বিজনেসও আমরা দেখলাম যে সামগ্রিক বিষয়টাই হচ্ছে ই বিজনেস। তো এই সামগ্রিক বিষয় যেহেতু ই বিজনেস, তো এই ই বিজনেসে ব্যবহৃত ইলেকট্রনিক প্রযুক্তি কোনগুলো হতে পারে, সফটওয়্যার, মোবাইল, কম্পিউটার, যেগুলো হার্ডওয়্যার, ইন্টারনেট, তারপর হচ্ছে ইন্ট্রানেট, এক্সট্রানেট, মানে যেগুলোর মাধ্যমে ইন্টারনেট, এক্সট্রানেট হচ্ছে যেগুলোর মাধ্যমে ইন্টারনেট হচ্ছে অভ্যন্তরীণভাবে যোগাযোগ করা যায় প্রতিষ্ঠানের মধ্যে, এবং এক্সট্রানেট হচ্ছে অন্যান্য স্টেক হোল্ডার তাদেরকে অ্যাড করে তাদের মাধ্যমে একটা যোগাযোগ ব্যবস্থা কিন্তু এক্সট্রানেট। আর ইন্টারনেট তো সামগ্রিক বিষয় আমরা জানি। তো অথবা এদের সংমিশ্রিত রূপ, মানে এই যে সফটওয়্যার, সংমিশ্রিত রূপটাই কিন্তু বেশি কাজে লাগে, কারণ সফটওয়্যার, হার্ডওয়্যার, ইন্টারনেট, এক্সট্রানেট সবকিছু মিলে কিন্তু এই কাজগুলো হয়। এই ই বিজনেস বিস্তৃত হয় ভোক্তার কাছে পণ্য সেবা পৌঁছাতে পারে। ই বিজনেস বিস্তৃতভাবে ওয়াইডলি ভোক্তার কাছে তার সেবা কিন্তু পৌঁছাতে পারে। ই বিজনেসের অংশ হলো ই কমার্স, ই মার্কেটিং, ই রিটেইলিং প্রভৃতি, যেটা আমি বললাম ই বিজনেসের অংশ হচ্ছে ই কমার্স, ই মার্কেটিং, ই রিটেইলিং প্রভৃতি। তো এই বিষয় হচ্ছে ই বিজনেসের অন্তর্ভুক্ত। এখন ই বিজনেসের কি বৈশিষ্ট্য আছে আমরা যদি একটু দেখি, ই বিজনেসের কি বৈশিষ্ট্য আছে। ওয়েবসাইটের ব্যবহার, হ্যাঁ ওয়েবসাইটের ব্যবহার তো অবশ্যই থাকতে হবে। ই বিজনেসের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু মূলত এটা শুরু হয়েছে, এবং বর্তমানে যদিও এই বিজনেস অন্যভাবে অন্যান্য সাইটগুলোতেও চলছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যেটি বললাম অনলাইন ব্যবসা যেসব মাধ্যমে চলে, এই বিজনেসও সেসব মাধ্যমে চলতে পারে, এবং ওয়েবসাইট ব্যবহারটা কিন্তু গুরুত্বপূর্ণ। তারপরে দেখি যে কোনো স্থান থেকে পরিচালনা, আমার অনলাইনে আমার কাজ, আমার ইন্টারনেটের মাধ্যমে কাজ, সো আমি যে কোনো স্থান থেকে পরিচালনা করতে পারবো। বিশ্বব্যাপী পরিচালনা, অবশ্যই যে কোনো স্থান থেকে পরিচালনা করতে পারবো, সারা বিশ্বের জন্য পরিচালনা করতে পারবো। সর্বাধিক সেবা, আমি অল্প রিসোর্স নিয়ে সবচেয়ে বেশি সেবা, এফিশিয়েন্ট যেটাকে বলে, সেই সেবাটা আমরা কিন্তু দিতে পারতেছি। দ্রুততার সাথে কাজ সম্পাদন, ওয়েবসাইটের মাধ্যমে যেহেতু এখানে আমরা
আইসিটির ব্যবহার করতেছি, আবার ইন্টারনেটের মাধ্যমে হচ্ছে আমি দেখতে পারতেছি এবং জানাইতে পারতেছি, আমি দ্রুততার সাথে কাজ সম্পাদন করতেও পারতেছি। সরাসরি যোগাযোগ, মালিকের সাথে সরাসরি কিন্তু যোগাযোগ করা সম্ভব। এখানে সহজ প্রক্রিয়া, খুবই ইজি প্রসেস। এই ই বিজনেসের প্রসেস কি, ওই ই বিজনেস ধরো শুরুতে ধরো স্টক রাখবে, সেই স্টকের একটা প্রসেস আছে। তুমি পণ্য অর্ডার করলা, যেটা আমি একটু আগে দেখাইলাম, সব এই যে দেখাইলাম যে কনফার্ম বা রিসিভ করবে, প্রসেস করবে, অর্থনৈতিক সেকশনে যাবে, তারপরে প্রসেসিং এ চলে আসবে। তো এই বিষয়গুলো কিন্তু এই যে সহজ প্রক্রিয়া এর অন্তর্ভুক্ত। খুবই সহজে আমি নিজে দেখতেও পারবো যে আসলে কোন প্রক্রিয়া এগুলো আগাচ্ছে। এই বিজনেস পদ্ধতিটা কি 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 পদ্ধতিতে আগাইতে পারে সেটা কেন দেওয়া হয়েছে। ব্যবসায় থেকে ব্যবসায়, বি টু বি, বিজনেস টু বিজনেস কিভাবে হতে পারে। একটা ব্যবসা থেকে অন্য ব্যবসায় তার প্রয়োজনীয় সামগ্রী কেনার জন্য মালামাল কিনতেছে, এগুলো ব্যবসায় থেকে ব্যবসা হতে পারে। ব্যবসায় থেকে ভোক্তা, বি টু সি, যেটা জেনারেলি হয়ে থাকে। ব্যবসা থেকে হচ্ছে তুমি কোনো কিছু একটা ব্যবসায় প্রতিষ্ঠান থেকে কিনলা তোমার প্রয়োজনের জন্য, এগুলো হতে পারে। তুমি ভোক্তা, তুমি আমি তো ভোক্তাই, কনজিউমার, যেটাকে বলে বিজনেস টু কনজিউমার। ভোক্তা থেকে ভোক্তা, সি টু সি। সি টু সি কিভাবে হয়, ভোক্তা থেকে ভোক্তা। ধরো একজন, তুমি একটা পুরোনো ল্যাপটপ কিনবা বা পুরোনো কিছু একটা কিনবা অনলাইনে, আর যে কোনো জায়গায় অনলাইনে, যেহেতু এটাতে ই বিজনেস আমরা বলতেছি। পুরোনো ল্যাপটপ কিনবা, তোমার বাড়ি হচ্ছে ঢাকা, তুমি ল্যাপটপ কিনছো, তোমার বাড়ি হচ্ছে নওগাঁ, তুমি ল্যাপটপ কিনতেছো ঢাকা থেকে, পুরোনো ল্যাপটপ, সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ। তো এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তুমি যে ব্যবহার করছে, সে তো একজন কনজিউমার ছিল, সে তো কিনেছিল, তুমি একজন কনজিউমার, তো ওই তার কাছ থেকে নিলে এটা হচ্ছে সি টু সি হয়। ভোক্তা থেকে ব্যবসা মানে সি টু বি। তোমার কাছ থেকে কিন্তু অনেক সময় পণ্যদ্রব্য কিনে অনেক ব্যবসা প্রতিষ্ঠান, তো ওই তারা পুরাতন পণ্যদ্রব্য হয়তো একসাথে বিক্রি করে, তো তুমি একজন ভোক্তা, তোমার কাছ থেকে ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে তারা ব্যবসা করতেছে হয়তো, এই জন্য হচ্ছে সি টু বি। আর ব্যবসা অংশীদার থেকে ব্যবসা অংশীদার, পি টু বি, ব্যবসা পার্টনার, পি টু পি, ব্যবসার পার্টনাররা, তারা কিন্তু বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনার জন্য কেনা বেচা করে থাকে। সরকার থেকে সরকার, জি টু জি। বাংলাদেশ সরকার ধরো ইরান থেকে তেল আনতেছে, এটা বাংলাদেশ সরকার ইরান সরকারের সাথে চুক্তি করছে এবং তার মাধ্যমে তেল আনতেছে। তোমরা রিসেন্টলি জানবা যে বাংলাদেশ এবং তুরস্কের মধ্যে কিন্তু একটি ড্রোন কারখানা স্থাপনের চুক্তি হয়েছে বাংলাদেশের বগুড়াতে। তো এই যে ড্রোন কারখানা যেটা চুক্তি হয়েছে, এটা হচ্ছে কি সরকার টু সরকার, জি টু জি, সরকার টু সরকার, এটা চুক্তির মাধ্যমে এটা হচ্ছে। সরকার থেকে ভোক্তা, আমরা যারা ইলেকট্রিসিটি ব্যবহার, সবাই তো ইলেকট্রিসিটি ব্যবহার করি, এটা তো সরকারি প্রতিষ্ঠান থেকে আসতেছে, তাই না, জি টু সি। তো এই যে ইলেকট্রিসিটি, গ্যাস, পানি, ইউটিলিটি যেগুলো আছে, এগুলো হচ্ছে জি টু সি, সরকার থেকে আমরা সরাসরি পাচ্ছি। সরকার থেকে ব্যবসায়, তো সরকার থেকে ব্যবসা প্রতিষ্ঠান তো অনেকভাবে উপকৃত হচ্ছে বা কেনা বেচা হচ্ছে। এম কমার্স, মোবাইল কমার্স যেটাকে বলতেছে, মোবাইল কমার্স, মোবাইল কমার্সের মাধ্যমে কিন্তু হচ্ছে, অনেক কাজই হচ্ছে, তোমরা দেখতেছো তো, তোমরা কি কি দেখতেছো, মোবাইল কমার্সের মধ্যে কেনা বেচা হচ্ছে না, এই যে বিক্রয়.com সহ আরো অন্যান্য যে অথবা রকমারি, এগুলো সবকিছু, এগুলোতে এর অন্তর্ভুক্ত, এম কমার্সের অন্তর্ভুক্ত, মোবাইলে হচ্ছে। তারাও যদিও ওয়েবসাইট, বি বিজনেসের অন্তর্ভুক্ত পুরোটাই বলা চলে, এইগুলো হচ্ছে। তারপরে কি আরেকটা এখানে আমরা দিতে পারতাম যে ব্যবসায় থেকে সরকার, বিজনেস টু গভর্নমেন্ট, ব্যবসায় থেকে সরকার, ব্যবসায় থেকে সরকার, ব্যবসা থেকে সরকার। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ধরো মনিহারি দ্রব্য লাগে না, কাগজ কলম এগুলো লাগে না, তো সরকার তো এগুলো কিনে, ব্যবসা প্রতিষ্ঠানগুলো থেকে তো কিনে, তাহলে ওগুলো হচ্ছে ব্যবসা থেকে সরকার, বি টু জি। তো এইগুলো হচ্ছে আমরা দেখলাম। এখন আমরা দেখবো ই কমার্স। ই কমার্স কি, অনলাইন ইলেকট্রনিক ভাবে পণ্য কেনা বেচা করা, তথ্য প্রযুক্তির ব্যবহার করে পণ্য কেনা বেচা করা। তো দেখি ই কমার্সের পূর্ণরূপ হলো ইলেকট্রনিক কমার্স। ই কমার্সের পূর্ণরূপ কি, ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক নেটওয়ার্ক তথা ইন্টারনেট ব্যবহার করে পণ্য কেনা বেচা, অর্থ লেনদেন ও ব্যবসায়িক তথ্য আদান প্রদান করাকে ই কমার্স বলে। একটা পার্ট, ই বিজনেসের একটা পার্ট কি, ই কমার্স। কি 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 করে, পণ্যদ্রব্য মূলত কেনা বেচা করে, অর্থ লেনদেন করে, কেনা বেচা করতে গেলে অর্থ লেনদেনের বিষয় আসে, অবশ্যই অর্থ লেনদেন করে, এবং ব্যবসায়িক তথ্য আদান প্রদান করে। এই জন্য একে ই কমার্স বা ই বাণিজ্য বলে। ইমেইল, অনলাইন ক্যাটালগ, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ইডিআই, ইলেকট্রনিক ডেটা ইন্টারচেঞ্জ, ইডিআই, ওয়েব বা অনলাইন সার্ভিসেস প্রভৃতির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়, প্রভৃতির মাধ্যমে এই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এগুলা কি কি, সেগুলো হচ্ছে অনলাইন ক্যাটালগ, ইমেইল, ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ, ওয়েব, অনলাইন সার্ভিসেস প্রভৃতি। ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য, সেবা, মার্কেটিং, কেনাবেচা, গ্রহণ, বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন প্রভৃতি কাজ করা হলো ই কমার্স। আমরা একটু বিস্তারিতভাবে আরেকবার দেখি কি, ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য, সেবা, মার্কেটিং, পণ্য সেবা মার্কেটিং, মার্কেটিংটা যদি ই মার্কেটিং আছে তারপরে যদি আমরা অন্তর্ভুক্ত করি ই মার্কেটিং,
তারপর হচ্ছে কেনা বেচা করা, গ্রহণ বিলি করা, ব্যবসা সংক্রান্ত লেনদেন প্রভৃতি কাজ করাই হচ্ছে ই কমার্সের অন্তর্ভুক্ত। মূলত কেনা বেচা, অর্থনৈতিক লেনদেন, 3 নাম্বার হচ্ছে তথ্য বিনিময়। এই জিনিসগুলো তোমরা মাথায় রাখলে, এই 3টা জিনিস মাথায় রাখলে তোমরা ই কমার্স খুব ভালোভাবে লিখতে পারবে। এবার ই মার্কেটিং, ইলেকট্রনিক মার্কেটিং, মানে মানুষের দোরগোড়ায় তোমার পণ্য আইডিয়া এবং তারা যে পণ্য কিনবে এর যাবতীয় যে প্রসেস আছে, এই প্রসেসটা হচ্ছে ই মার্কেটিং। তো দেখি, সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে, যেটি বললাম লাভজনক ক্রেতা সম্পর্ক গড়ে তোলাকে ই মার্কেটিং বলে। এটি হচ্ছে ডেফিনেশন দেওয়া হচ্ছে, সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পন্ন তোলাকে মার্কেটিং বলে। প্রথমে বলা হয়েছে মার্কেটিংটা আসলে কি, সর্বোচ্চ ক্রেতা ভ্যালু সৃষ্টির মাধ্যমে লাভজনক ক্রেতা সম্পন্ন গড়ে তোলাকে, মানে সব তোমার পণ্যের তোমার সেবার সর্বোচ্চ ভ্যালুটা তৈরি করতে হবে, মানে গুরুত্ব তৈরি করতে হবে এবং ক্রেতার সাথে লাভজনক একটা সম্পর্ক তৈরি করতে হবে। এই যে যাবতীয় যে প্রক্রিয়া তাকে বলা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং এর সাথে জড়িত বিষয়গুলো হলো পণ্য প্রতিষ্ঠান সম্পর্কে গ্রাহকদের জানানো, উৎসাহ সৃষ্টি, স্থায়ী গ্রাহকে পরিণত করা, এইগুলো এই কাজগুলো ইন্টারনেট প্রযুক্তির সাহায্যে করাই হলো ই মার্কেটিং। তাহলে ই মার্কেটিং জিনিসটা কি, ইন্টারনেটের মাধ্যমে গ্রাহকদের তোমার পণ্য প্রতিষ্ঠান সম্পর্কে জানানো, উৎসাহ সৃষ্টি এবং স্থায়ী গ্রাহক লাভজনক সম্পর্কে রূপদান করার প্রক্রিয়াকেই বলা হচ্ছে কি ই মার্কেটিং। ই মার্কেটিং ইন্টারনেট ব্যবহার করে মূলত নিচের কাজগুলো করে। কি কি করে, নতুন বাজার ও পণ্যের ব্র্যান্ড ভ্যালু তৈরি, ক্রেতা ও ভোক্তাকে আকৃষ্টকরণ বাজার সৃষ্টি, ক্রেতা ও ভোক্তার মনোভাব বোঝা, পুরাতন ক্রেতা ও ভোক্তাদের ধরে রাখা, উন্নত পণ্য সেবা তৈরির কৌশল উন্নয়ন প্রভৃতি। এই জিনিসগুলা কিন্তু এর অন্তর্ভুক্ত। আমরা দেখলাম নতুন বাজার সৃষ্টি, ক্রেতা ও ভোক্তাকে আকৃষ্ট করা, ক্রেতা ও ভোক্তার মনোভাব বোঝা, পুরাতন ক্রেতা ও ভোক্তা ধরে রাখা, উন্নত পণ্য সেবা তৈরির কৌশল, এগুলো হচ্ছে অন্তর্ভুক্ত। আর ই মার্কেটিং এর গুরুত্ব কি, বিশ্বব্যাপী প্রবেশ। আমি এই কাজগুলো ইন্টারনেটের মাধ্যমে করলে সারা বিশ্বেই আমি কিন্তু করতে পারবো। এখন অনেক কিছু হয়, তুমি তোমার পণ্যর প্রচার তুমি ইউএসএ তে কাস্টমাইজ করে করতে পারো, তো বিশ্বব্যাপী তো তুমি এটা করতে পারতেছো। এই জন্যই কিন্তু এটা বিশ্বব্যাপী প্রবেশ, বৈশ্বিক মার্কেট, মুক্ত বাজারে প্রবেশ করা যায় এই ই মার্কেটিং এর মাধ্যমে। নতুন পণ্য উন্নয়ন, বারবার আগেও সবগুলা সেগমেন্টেই বলা হচ্ছে নতুন নতুন পণ্য উন্নয়ন, ভোক্তাদের চাহিদার কথা বিবেচনা করে ভোক্তা সন্তুষ্টি অর্জন, সর্বোচ্চ ব্র্যান্ড ভ্যালু তৈরি করে গ্রাহকদের যদি লাভজনক উপায় তাদের যদি ধরে রাখা যায়, তাদের যদি সুবিধা দেওয়া যায়, তাহলে সন্তুষ্টি ভোক্তা অর্জন করবে। ক্রেতার সমাহার, অনেক ধরনের অনেক লেভেল, মাল্টি লেভেল কাস্টমার কিন্তু এখানে পাওয়া যাবে। স্বল্প মূল্যে পণ্য সেবা সরবরাহ ইন্টারনেটের মাধ্যমে হয় যেহেতু ইলেকট্রনিক উপায়ে, এই জন্য স্বল্প মূল্য ধরে রাখা যায়, কারণ এখানে অনেক খরচ কম। আমার হয়তো কোনো ক্ষেত্রে গোডাউনের খরচ লাগতেছে না, আবার কোনো ক্ষেত্রে অফিস ম্যানেজমেন্ট ঘরে বসে আমি করতে পারতেছি, এই খরচগুলো কিন্তু লাগতেছে না। তো এগুলো আছে। সার্বক্ষণিক, এখানে 24/7 কিন্তু সেবা ব্যয় হ্রাস, যেটি বললাম এই স্বল্প মূল্যে পণ্য বা এই যে বিভিন্ন ধরনের খরচ কিন্তু হ্রাস পায়, অফিস ম্যানেজমেন্ট, অনেক সময় গোডাউন, আরো অনেক ধরনের স্টাফ খরচ কমে যায়। এই জন্য কিন্তু এই ব্যয় হ্রাস খুবই গুরুত্বপূর্ণ এবং ই মার্কেটিং এর গুরুত্ব হচ্ছে এই ব্যয় হ্রাস আর অন্যান্য বিষয়গুলো। ই রিটেইলিং এর ধারণা, ই রিটেইলিং কি, ইন্টারনেটের মাধ্যমে ইলেকট্রনিক উপায়ে খুচরা পণ্য সামগ্রী বিক্রি করাকে ই রিটেইলিং বলে। এখন ই রিটেইলিং কিভাবে করে দেখি। রিটেইলিং শব্দের অর্থ হচ্ছে খুচরা পণ্য বিক্রি, যেটি বললাম। আর ই রিটেইলিং হলো ইলেকট্রনিক উপায়ে খুচরা পণ্য বিক্রি, কম্পিউটার ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে মধ্যস্থ ব্যবসায়ী সাহায্য ছাড়াই, কি মধ্যস্থ ব্যবসায়ী সাহায্য ছাড়াই কিন্তু এই রিটেইলিং করা যায়। ক্রেতার খুচরা পণ্য সেবা অনলাইনে সরাসরি বিক্রি করার প্রক্রিয়াকে ই রিটেইলিং বলে। এটিকে ই টেইলিং, ই শপিং, ই স্টোর, ইন্টারনেট শপ, ওয়েব স্টোর, অনলাইন স্টোর, ভার্চুয়াল স্টোর, ই টার্লিং প্রভৃতি নামে অভিহিত করে। এই নামগুলোতে এগুলোকে অভিহিত করা হয়। সুবিধা কি, সুবিধাজনক পদ্ধতি, ই রিটেইলিং খুবই সহজে আমরা কেনাবেচা করতে, এখানে পণ্য কিনতে পারতেছি। তো খুচরা আমাদের যে পণ্যগুলো দরকার সেগুলো কিনতে পারতেছি, যেমন চালডাল.com, যেমন কি চালডাল.com, এখান থেকে আমি খুচরা পণ্য সামগ্রী কিনতে পারতেছি না, পারতেছি তো। এইগুলা কিন্তু এই যে সুবিধাজনক পদ্ধতি। বিশ্বব্যাপী সরবরাহ, আমরা একটু আগেও বললাম যে বিশ্বব্যাপী প্রবেশ সরবরাহ, একই কারণ। অল্প বিনিয়োগ করে কিন্তু সেবা দেওয়া যায়। বর্তমানে আমাদের একটা উদাহরণ দেওয়ার জন্য আমি বলি, তোমরা যেগুলো দেখো যে মধুর বিজনেস হচ্ছে অনলাইনে, তাই না, ইন্টারনেটের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। ঝালমুড়ির যে মশলা সেটারও কিন্তু বিজ্ঞাপন আমরা দেখি, মানে সেগুলা বিক্রি হচ্ছে। এগুলা কি খুচরা?
এগুলা কিন্তু খুব সহজে খুচরা আকারে বিক্রয় করা যায়, এবং এগুলো তো আসলে বেশি বিনিয়োগ লাগে না। মানে আমার কাছে অর্ডার আসবে, আমি ওটা একদিনের মধ্যে প্রস্তুত করে কিন্তু আমি মানুষের কাছে দোরগোড়ায় পৌঁছে দিতে পারতেছি। মানে অর্ডার অনুযায়ী আমি কাঁচামালকে চূড়ান্ত মানে রপ্তানি করতে পারতেছি খুব অল্প সময়। তো আমার এখানে বিনিয়োগ তো খুব কম বিনিয়োগ লাগে। উন্মুক্ত বাজার, সারা বাংলাদেশ সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু এটা উন্মুক্ত হয়ে যায়, কারণ ওই অ্যাড যতক্ষণ মানুষের কাছে যাবে ততক্ষণ পর্যন্ত মানুষ কিন্তু উন্মুক্ত থাকবে, বাজার উন্মুক্ত থাকবে যেটাকে বলছে। এবং এই বাজার উন্মুক্ত থাকলে ব্যবসা কিন্তু বাড়বে। ঘরে বসে পণ্য সেবা কেনা, অবশ্যই মানে এই শব্দটা মানেই ইলেকট্রনিক হইলেও মানে বুঝতে হবে যে এটা ঘরে বসে কাজ বাজ করা, এটাকে বলছে অফিসে বা নিজস্ব দোরগোড়ায় বসে কাজ করা, বাহিরে না যাওয়া, সরাসরি যোগাযোগ এবং নিয়ন্ত্রণ। ধরো ওই যে ঝালমুড়ি মশলার ব্যবসা করছে, তার সাথে তোমার সরাসরি যোগাযোগ হবে, এখানে কোনো থার্ড পার্টি নাই। ঠিক আছে, তো দেখলাম ব্যবসায় প্রচারগত প্ল্যাটফর্ম, উত্তম বিক্রয়িকতা মানে সেলসম্যানশিপ যেটাকে বলছে, সেলসম্যানশিপ। তো এই উত্তম ব্যবহার, উত্তম ভাবে খুব সহজে নিরিবিলি পরিবেশে কিন্তু এই কাজগুলো করা যায়, রিটেইলিং করা যায়। আবার ই ব্যাংকিং, যেটি আমরা শুরুতে ব্যাংকিং সেক্টরের অর্থনৈতিক যে বিষয়গুলো নিয়ে বলেছি, ই ব্যাংকিং কি পুনরুক্তি হচ্ছে ইলেকট্রনিক ব্যাংকিং। এক্ষেত্রে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কাজই ইন্টারনেট ব্যাংকিং বলে, ই ব্যাংকিং হিসেবে পরিচিত। ইন্টারনেট প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যাংক আমানত দেওয়া, ঋণ দেওয়া, অর্থ স্থানান্তর, বিনিময়, বিনিয়োগ, উত্তোলন, বিল পরিশোধ, যাবতীয় ব্যাংকিং কাজকে ই ব্যাংকিং বলে। বর্তমানে আসলে ই ব্যাংকিং প্রক্রিয়ায় ব্যাংকগুলো আগাচ্ছে। যে কাজগুলো তুমি দেখতেছো, টাকা উত্তোলনের সময় ই ব্যাংকিং হচ্ছে, টাকা জমা দেওয়ার সময় ই ব্যাংকিং হচ্ছে, সার্বিক বিষয় কিন্তু ই ব্যাংকিং হচ্ছে। ই ব্যাংকিং সেবার পদ্ধতি কি? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, সামনে দেখবো এটিএম, অটোমেটেড টেলার মেশিন। আমরা বাড়ি থেকে বেরোইলে বর্তমানে দেখা যায় আর কি, এখান থেকে ডেবিট ও ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা উত্তোলন করা যায়। ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার করা যায় এক ব্যাংক থেকে অন্য ব্যাংক, এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্ট, অনলাইনে ইন্টারনেটের মাধ্যমে কিন্তু করা যাচ্ছে, অ্যাপ্লিকেশন বা অ্যাপ ব্যবহার করার মাধ্যমে করা যাচ্ছে। যেমন কি ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে, ইসলামী ব্যাংকের সেলফিন, সোনালী ব্যাংকের সোনালী, বা এই যে নামগুলো আছে, গেলেই তুমি কিন্তু বেনিফিশিয়ারি অ্যাড করে তুমি এখানে টাকা ট্রান্সফার করে ফেলতে পারতেছো। আরটিজিএস হচ্ছে ব্যাংকগুলোর মধ্যে আন্তঃ ব্যাংকিং তহবিল স্থানান্তর করা হয় হচ্ছে আরটিজিএস এর মাধ্যমে। মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদ, রকেট, আরো যেগুলো আছে এগুলোর মাধ্যমে তোমরা তো এখন আমার মনে হয় যে তোমরা সবাই এর সেবা গ্রহীতা আর কি। তোমাদের যদি একান্ত না থাকে, তোমাদের বাবা মায়ের আছে নিশ্চয়ই। তারপরে কি এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে কি হয়? অ্যাকাউন্টের স্টেটমেন্ট জানা, চেক বইয়ের সম্পর্কে, চেক বই অর্ডার দেওয়া, এই কাজগুলো কিন্তু এসএমএস ব্যাংকিং এর মাধ্যমে হয়। ইন্টারনেট ব্যাংকিং, দেখি ইলেকট্রনিক ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে ওইখানেও ব্যালেন্স স্থানান্তর, স্টেটমেন্ট দেখা, যাবতীয় কাজ কিন্তু করা যায় ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে। সিকিউরিটি, এনি ব্রাঞ্চ ব্যাংকিং, ধরো তুমি অ্যাকাউন্ট খুলছো ঝিনাইদহের শৈলকুপায়, অ্যাকাউন্ট খুলছো কোন একটা ব্রাঞ্চে, এখন সেখানে তোমার চেকে কোনায় দেখা যে এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটাকে বলছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং। তোমরা দেখবা তোমাদের বাবা মায়ের ব্যাংক অ্যাকাউন্টে যে চেক আছে, এই চেকগুলো দেখবা বর্তমানে বেশিরভাগ জায়গায় এমআইসিআর এবং হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং এই চেকগুলো দেওয়া হচ্ছে। এনি ব্রাঞ্চ ব্যাংকিং এ তুমি যে কোনো ব্রাঞ্চে যে টাকা উত্তোলন করতে পারবা, জমাও দিতে পারবা টাকা, মানে ব্যাংকিং যাবতীয় সুবিধা তুমি এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে করতে পারবা। এবং ব্যাংকগুলো অধিকাংশ ব্যাংকই বর্তমানে সব ধরনের সেবা এনি ব্রাঞ্চ ব্যাংকিং এর মাধ্যমে দিয়ে থাকে বেশিরভাগ। এক্ষেত্রে হয়তো কিছু সামান্য চার্জ তারা কাটে, বা অনেক সময় তারা কাটেও না। তো এইগুলো হচ্ছে ই ব্যাংকিং সেবার বিভিন্ন ধরনের পদ্ধতি। আর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা হচ্ছে একটু বলি। তোমার ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা আছে, ওই টাকাটা উত্তোলন করার জন্য ডেবিট কার্ড ব্যবহৃত হয়। আর ক্রেডিট কার্ড হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন। তোমরা অ্যাকাউন্টিং এ এটা পড়তেছো, জমা অতিরিক্ত উত্তোলন বা ফাইন্যান্স যেখানেই আছে, জমা অতিরিক্ত উত্তোলন হচ্ছে ক্রেডিট কার্ডের মাধ্যমে হয়, এবং এইটা পরবর্তীতে একটা চার্জ এবং কিছু ইন্টারেস্ট সহ এই টাকা ব্যাংকের কাছে পরবর্তীতে ফেরত দিতে হয়। আমরা সামনে দেখবো। সুবিধা কি? ই ব্যাংকিং এর সুবিধা আসলে কি? সার্বক্ষণিক সেবা, 24/7, মানে সপ্তাহে 7 দিন এবং 24 ঘন্টা করে এই সেবা তুমি পাচ্ছ। যে কোনো স্থানে লেনদেন তুমি করতে পারতেছো। অবশ্যই ধরো তোমার একটা ডেবিট কার্ড আছে, তুমি সারা বাংলাদেশের যে কোনো স্থানে ওই ব্যাংকের ডেবিট কার্ড দিয়ে কিন্তু তুমি তোমার কাজ করতে পারবা। এবং কিছু কিছু ক্ষেত্র বিশেষে আন্তর্জাতিক ভাবেও তুমি কাজ করতে পারবা। সেক্ষেত্রে পাসপোর্ট, ডলার এন্ডোর্সমেন্ট সহ বিভিন্ন ধরনের কাজ আছে। দ্রুত সেবা প্রদান, হ্যাঁ এখন তো অনেক দ্রুত, তুমি এই যে টাকা উত্তোলন তো এটিএম থেকে করতে পারতেছো, দ্রুত সেবা পাচ্ছ না। তারপরে যে চেকের আবেদন সহ অনেক ব্যাংকিং এর কাজ একদম কমে গেছে। আগে দেখা যায়
যেত কি, বিদ্যুৎ বিল দেওয়ার জন্য লাইন পড়তো 1000 মানুষের, এখন তো লাগেই না, লাইনই প্রয়োজন নাই। তুমি যে কোনো ধরনের ইন্টারনেট ব্যাংকিং বা ই ব্যাংকিং এর মাধ্যমে, ইলেকট্রনিক ব্যাংকিং এর যে কোনো সুবিধার মাধ্যমে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে, অ্যাপের মাধ্যমে, তুমি যে কোনো মাধ্যমে, মোবাইল ব্যাংকিং, তারপরে ইন্টারনেট ব্যাংকিং, আরো অন্যান্য অনেকভাবে কিন্তু বিলটা তুমি ইলেকট্রনিক বিল দিয়ে দিতে পারতেছো, বিদ্যুৎ বিল যেটাকে বলতেছে। তো এটা খুবই দ্রুত হচ্ছে নির্ভুল ব্যাংকিং ব্যবস্থা। একটা উদাহরণ জাস্ট দিই, তোমার ধরো একটা অ্যাপ ব্যবহার করে, ধরো তুমি ইসলামী ব্যাংকের বা অন্য যে কোনো একটা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ব্যবহার করে তুমি টাকা স্থানান্তর করবে। এখন সেখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট নাম্বার দিন, হ্যাঁ অবশ্যই অ্যাকাউন্টে টাকা দিতে হবে। ওই অ্যাকাউন্ট নাম্বার দিলে কিন্তু অনেক ব্যাংকের নিচে চলে আসে, নামটা চলে আসে অটোমেটিক, তাহলে নির্ভুল না, তুমি তো কনফার্ম হয়ে নিলা যে ওই অ্যাকাউন্ট হোল্ডারই হচ্ছে তোমার কাঙ্ক্ষিত ব্যক্তি। তো এটা নির্ভুল, আরো অনেক নির্ভুল ভাবে কিন্তু এই ব্যবস্থা প্রচলিত করা হয়েছে। জীবনযাত্রা মান উন্নয়ন, সহজ উদাহরণ একটু আগেই বললাম যে বিদ্যুৎ বিলের যে লাইন, এটা দেওয়া লাগতেছে না, তোমার এখন লাইনই ধরা লাগতেছে না, একটা উদাহরণ হিসেবে বললাম। তাহলে তোমার জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে না, তুমি এটা বাদই দিলাম, এটা তো আছেই। এছাড়াও তুমি ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে তুমি পেমেন্ট করতে পারতেছো, ইন্টারন্যাশনাল পেমেন্ট করতে পারতেছো, ন্যাশনাল জাতীয়ভাবে অভ্যন্তরীণ পেমেন্ট গুলা করতে পারতেছো। তো এইগুলা কিন্তু জীবনযাত্রার মান উন্নয়ন করতেছে। তুমি কাঙ্ক্ষিত পণ্য বাইরে থেকে কিনতে পারতেছো, সেবা কিনতে পারতেছো, ব্যাংকের সেবা তুমি পাচ্ছ কি ই ব্যাংকিং এর মাধ্যমে। কম সময়ে ব্যয়ের লেনদেন, এত কিছু সবকিছুর সাথেই কিন্তু সময় জড়িত এবং খুবই কম সময় এটি কাজ করা যায়। তুমি যত দ্রুত কাজটি করতে পারবে তোমার উপর নির্ভর করতেছে, এই পর্যায়ে এখন চলে এসছে। এখন দেখবো ডেবিট কার্ডের ধারণা। ডেবিট কার্ড অনেক লেখা তোমরা দেখতেছো, খুবই সহজ হিসাবে আমি একটা বাক্যে বুঝিয়ে দিই। ডেবিট কার্ড হচ্ছে তোমার ব্যাংকে টাকা জমা আছে, ওই জমা টাকাটা উত্তোলন, জমা টাকা উত্তোলন, এই জমা টাকা উত্তোলনটাই হচ্ছে ডেবিট কার্ডের মাধ্যমে করা হয়। এখন একটু দেখি আসলে কি লেখা আছে এখানে। 1970 সালের শেষ দিকে সর্বপ্রথম কানাডায় ডেবিট কার্ডের প্রচলন হয়। কবে? 1970 সালের শেষ দিকে। কোথায়? কানাডায়। ডেবিট কার্ডের ব্যবহার শুরু হয়, ডেবিট শব্দের অর্থ হলো খরচ করা বা কমানো, অর্থাৎ ডেবিট কার্ড ব্যবহারের মাধ্যমে নিজের ব্যাংক হিসাব থেকে নিজের টাকা খরচ করা হয়। ওই খরচ, যে নিজের টাকা খরচ করা হয়, সম্পদ তুমি উত্তোলন করতেছো, টাকা উত্তোলন করতেছো না, তো ওইটা তো খরচ, ওই টাকাটা তো কমতেছে ওই অ্যাকাউন্ট থেকে, এই জন্য একটা ডেবিট বলা হচ্ছে। তো তহবিল থেকে অর্থ উত্তোলন স্থানান্তরের ক্ষেত্রে এটিএম ব্যবস্থা নির্ভর একটি অন্যতম পদ্ধতি হচ্ছে কি এই ডেবিট কার্ড। ওকে, এটিএম ছাড়া তো আসলে সম্ভব না। হ্যাঁ, এটিএম ছাড়া পেমেন্ট করতে পারবো, বিভিন্ন ধরনের কাজ করতে পারবো, টাকা উত্তোলনের ক্ষেত্রে যদি এটিএম লাগবে। গ্রাহকের দৃষ্টিতে তার ব্যাংক হিসাবে অর্থ জমা থাকলেই শুধু এই ধরনের কার্ড ব্যবহার করা যায়। ব্যাংকে টাকা জমা থাকা লাগবে এই কার্ড ব্যবহারের জন্য। অপরদিকে এই কার্ডের মাধ্যমে অর্থ উত্তোলনের পর ব্যাংক তার গ্রাহকের হিসাবে ডেবিট এন্ট্রি করে। ব্যাংক তার গ্রাহক হিসাবে ডেবিট এন্ট্রি করে কি, তার সে অ্যাকাউন্ট থেকে তার খরচ হয়েছে এই জন্য ডেবিট এন্ট্রি করে, তাই একে ডেবিট কার্ড বলা হয়। ডেবিট এন্ট্রি করে এই জন্য একে ডেবিট কার্ড বলা হয়। এটি বিভিন্ন নামে পরিচিত, যেমন কি ব্যাংক কার্ড, চেক কার্ড, এটিএম কার্ড, ইলেকট্রনিক চেক, পেমেন্ট কার্ড, ক্যাশ প্লাস কার্ড প্রভৃতি এই নামগুলোতে অভিহিত করা হয়। ডেবিট কার্ডের প্রয়োজনীয়তা কি? সহজে অর্থ উত্তোলন, যেটি বললাম। প্রিপেইড কার্ডের সুবিধা পাওয়া যায়। নগদ অর্থ বহনের ঝুঁকি থেকে মুক্তি। তোমার কাছে একটা কার্ড আছে, এই কার্ড ব্যবহারে লক্ষ লক্ষ টাকা আছে, তোমার নগদ অর্থ ব্যবহার করা লাগতেছে না। আবার যদি এটি হারিয়েও যায়, দ্রুত সময়ের মাধ্যমে এটি তুমি কল সেন্টারে কল দিয়ে বন্ধ করতে পারবা। সার্বক্ষণিক সেবা প্রদান 24/7, এই মানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করার কারণে 24 ঘন্টা এবং 7 দিন সেবা পাওয়া যায় ক্ষেত্র বিশেষে। সহজে অর্থ স্থানান্তর, যেটি আমরা জানলাম, দেখলাম, বুঝলাম। মূল্য পরিশোধে ব্যবহার, পেমেন্ট যেটাকে বলে, বিভিন্ন ধরনের পেমেন্ট কিন্তু করা যায়। নামমাত্র ফি, খুবই অল্প ফি, একটা পেমেন্ট করতে দেখা যাচ্ছে 10 টাকার উপরে খরচ, একটা পেমেন্ট না, পেমেন্ট তো ফ্রি আর কি, আর কোনো ধরনের কোনো চার্জ, ট্রান্সফার ফি বা এগুলো হলে 10 টাকাই লাগে সাধারণত, কম বেশি হতে পারে ব্যাংক ভেদে। নগদ অর্থের বিকল্প, হ্যাঁ কার্ড থাকলে তো মানে ওই কার্ড দিয়ে পেমেন্ট করা যাচ্ছে, জন্য নগদ অর্থ লাগছে না, সহজ পরিচালনা, খুব ইজিলি এটা কিন্তু পরিচালনা করা যায়। ক্রেডিট কার্ডের ধারণা। ক্রেডিট কার্ড হচ্ছে কি, জমা অতিরিক্ত উত্তোলন করা হয়। দেখি 1951 সালে ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক সর্বপ্রথম ক্রেডিট কার্ড প্রচলন করে। কত সালে? 1951 সালে ফ্রাঙ্কলিন ন্যাশনাল ব্যাংক এটা সর্বপ্রথম প্রচলন করে। ক্রেডিট শব্দের অর্থ হলো ঋণ। ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণকৃত ব্যালেন্স বহন করা হয়। এটি ডেবিট কার্ডের মতো একটি প্লাস্টিক ইলেকট্রনিক কার্ড, যা দিয়ে আর্থিক লেনদেন করা যায়। ডেবিট কার্ডের মতোই প্লাস্টিক একটা কার্ড, আর্থিক লেনদেন করা যায়। আকৃতি ও গঠনগত দিক দিয়ে এটি দেখতে ডেবিট কার্ডের মতোই। ডেবিট কার্ডের মাধ্যমে গ্রাহককে ক্রেডিট বা ঋণ সুবিধা দেওয়া হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে এই জমা অতিরিক্ত উত্তোলন, এটা তো এক প্রকার ঋণ, এই সুবিধাটা দেওয়া হয়, এজন্য এটি ক্রেডিট কার্ড নামে পরিচিত। এই ঋণ সুবিধা থাকা এটিএম, অটোমেটেড টেলার মেশিন, যেটিকে আমরা দেখলাম, এটা তোমরা দেখবে পরীক্ষায় আসবে, কার্ডের মধ্যে ক্রেডিট কার্ডই উত্তম। এই ঋণ সুবিধা থাকায় ক্রেডিট কার্ডটা উত্তম,
যারা ধনিক শ্রেণী বা উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য এটি পূর্ণভাবে উত্তম, কারণ এটি ঋণ সুবিধা থাকে। অনেক সময় ক্ষেত্র বিষয়ে টাকা শেষ হয়ে গেলে ক্রেডিট বা ঋণ সুবিধা নিয়ে কিন্তু অনেক কিছুই করা যায়। এটি অনেকটা পোস্ট পেইড সিমের মতো, মানে আগে ব্যবহার করব তারপরে টাকা দিব। পোস্ট পেইড সিম যদি তারপর না বোঝো, ইলেকট্রনিক যে বিলগুলো এখনো তো অনেক জায়গায় কিন্তু পোস্ট পেইড, মানে আগে ব্যবহার করে পরে দেওয়া, এটাও ঠিক সেম পরে বিল দেওয়ার মতো। বর্তমানে এটি প্লাস্টিক মানি হিসেবে পরিচিত। এখন এর প্রয়োজনীয়তা দেখি, নগদ অর্থায়নের ঝুঁকি থেকে মুক্তি, সেম জামানতবিহীন ঋণ, ওই যে টাকাটা আমি উত্তোলন করছি এর জন্য কোনো জামানত লাগে না। সামগ্রিক বিক্রয় বৃদ্ধি, ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু মানে যেহেতু তার মানে আমি বুঝতেছি যে আমার কাছে টাকা আছে তাহলে একটু কিনি, ওই কেনা কিন্তু বেশি হয়, বিক্রয় বেশি হয়। যারা বিক্রয়কারী আছে, বিশ্বব্যাপী ব্যবহার, আন্তর্জাতিকভাবে ব্যবহার করা যায়। রাষ্ট্রীয় আয় বৃদ্ধি, কেনা বেচা খরচ অনেক বাড়ায় এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। ব্যাংক টাকা চার্জ নিচ্ছে, তাছাড়া কেনা বেচা হয়, বাণিজ্যিক কাজ হয়, এই জন্য এটা হয়। হিসাব সংরক্ষণের মাধ্যমে কিন্তু হিসাবও রাখা হয় অবশ্যই। যেমন অতিরিক্ত ঋণ যখন আমি নিচ্ছি, ঋণের হিসাব তো অবশ্যই রাখা হবে পরিপূর্ণভাবে। তবে ডেবিট কার্ডের মাধ্যমেও কিন্তু হিসাব সংরক্ষণ করা যায়। এখন দেখি মোবাইল ব্যাংকিং মানে তো আমরা বুঝতেছি বিকাশ, নগদ, রকেট, অনেক কিছু। দেখি 1997 সালে মেরিটা ব্যাংক অফ ফিনল্যান্ড সর্বপ্রথম মোবাইলে SMS ব্যাংকিং সেবা চালু করে। কত সালে? 1997 সালে মেরিটা ব্যাংক অফ ফিনল্যান্ড SMS সেবা চালু করে। পরবর্তীতে 1999 সালে বিশ্ববিখ্যাত জার্মান কোম্পানি পেবক্স মোবাইল ব্যাংকিং এ বড় ধরনের বিপ্লবের সূচনা ঘটায়। কত সালে? 1999 সালে। 1999 সালে বিশ্ববিখ্যাত জার্মান কোম্পানি পেবক্স তারা তাদের একটা বিপ্লব ঘটায় বলা চলে। বর্তমানে অধিকাংশ দেশে মোবাইল ব্যাংকিং সেবা চালু রয়েছে। বাংলাদেশে ডাচ বাংলা ব্যাংক 2011 সালের 31 মার্চ সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং সেবা ডাচ বাংলা মোবাইল ব্যাংক, বর্তমানে এটি রকেট নামে পরিচিত, এটি চালু করে। ডাচ বাংলা ব্যাংক 2011 সালের 31 মার্চ এটা চালু করে। মোবাইল ব্যাংকিং হচ্ছে তারবিহীন, শাখাবিহীন টেলিযোগাযোগ ব্যাংকিং ব্যবস্থা। ব্যাংকে শাখা থাকে কিন্তু মোবাইল ব্যাংকিং অবশ্য কোনো শাখা থাকে না। মোবাইল ফোনের মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা, টাকা জমা দান, উত্তোলন, স্থানান্তর, মূল্য, বিল পরিশোধ, বেতন ভাতা বিতরণ, বৈদেশিক আয় দেশে প্রেরণ প্রভৃতি দেওয়া হলো ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং। ডিবিবিএল এর পরে ব্র্যাক ব্যাংক, বিকাশ, ইসলামী ব্যাংকের এম ক্যাশ, সেলফিন আছে ইসলামী ব্যাংকের, এই সেলফিন, বিকাশ, তারপরে হচ্ছে রকেট যেগুলো আছে, ইউসিবিএল এর উপায় আছে, বাংলাদেশ ডাক বিভাগের নগদ। এই বিষয়গুলো মোবাইল ব্যাংকিং সেবা কিন্তু চলমান রয়েছে, চলছে বাংলাদেশে বর্তমানে, এবং ব্যাপকভাবে এগুলো প্রচলিত হচ্ছে। মোবাইল ব্যাংকিং এর গুরুত্ব কি? শাখাবিহীন ব্যাংকিং ব্যবস্থা, শাখা নেই, আমার অনলাইনে আমি কাজ করতে পারছি মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে, ব্যাপক এলাকায় বিস্তৃত। মানে এই ব্যাংকিং গুলাই বিকাশ, নগদ বিশেষ করে সারা বাংলাদেশে ছড়িয়ে আছে। ইসলামী ব্যাংকের গ্রাহকরা সেলফিন ব্যবহার করছে, রকেট ব্যবহার করছে সবাই। তো এইগুলা কিন্তু ছড়িয়ে আছে। দ্রুত সেবা প্রদান, কয়েক সেকেন্ডের মাধ্যমে কিন্তু টাকা স্থানান্তর, টাকা নেওয়া, ঋণ সুবিধাও কিন্তু এখন দেওয়া হচ্ছে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে। বিদ্যুৎ বিল, ইউটিলিটিস বিল, বিদ্যালয়ের যে খরচ আছে সেটা, বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি, সবকিছুই দেওয়া যায়। কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, একটা বড় ফাইন্যান্সিয়াল মার্কেট, ইলেকট্রনিক ফাইন্যান্সিয়াল মার্কেট তৈরি হয়েছে। এখানে অনেক মানুষ কিন্তু কাজ করে এই সেক্টরে। স্বল্প সময়ে স্বল্প খরচের সেবা, যে কোনো সময় রাত 2টায় প্রয়োজন হয়েছে, বিকাশে আমি টাকা স্থানান্তর করে দিলাম, ট্রান্সফার করে দিলাম, সেলফিনে টাকা স্থানান্তর করে দিলাম, এগুলো কিন্তু সম্ভব। তো এই আমরা দেখলাম মোবাইল ব্যাংকিং, ইলেকট্রনিক ব্যাংকিং সহ আইসিটির যাবতীয় বিষয়গুলো কিন্তু আমরা দেখেছি প্রত্যেকবারের ন্যায়। এখন আমরা সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখি, মিস্টার সাব্বির এবিসি ব্যাংকের প্রধান নির্বাহী, সিইও, তিনি তার ব্যাংকে সব লেনদেনের হিসাব ছাপানো খাতায় লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থা লিপিবদ্ধ করার নিয়ম প্রবর্তন করেন। গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য চিঠিপত্রের মাধ্যমে লেনদেনের বদলে ইমেইল ও মোবাইল ফোনে SMS পদ্ধতি চালু করেন। উন্নত গ্রাহক সেবার কারণে তার ব্যাংকের জনপ্রিয়তা ব্যাপকভাবে বাড়ছে। এখন প্রশ্ন করছে ইমেইল কি? ইমেইল বলতে কম্পিউটার বা ডিভাইস ব্যবহার করে কম্পিউটারের মাধ্যমে অন্য কম্পিউটার বা ডিভাইসে তথ্য দেওয়া নেওয়াকে বলে ইলেকট্রনিক মেইল। ইমেইল বলতে ইলেকট্রনিক মেইল, বা এই যে ডেফিনেশন দেওয়া আছে এটাই ইলেকট্রনিক মেইল। পূর্ণরূপ বললে তোমরা লিখবা ইলেকট্রনিক মেইল, নাহলে এটা লিখবা। আচ্ছা, ন্যূনতম চাঁদা বলতে কি বোঝায়? এটি আসলে অন্য একটি চ্যাপ্টার থেকে করা হয়েছে, তোমাদের যৌথ মূলধনী ব্যবসায় যে চ্যাপ্টার আছে সেখান থেকে বলা হয়েছে। তারপরে যেহেতু প্রশ্ন এসেছে আমরা একটু লিখি। পাবলিক লিমিটেড কোম্পানি পরিমাণ নিয়মাবলীতে কোম্পানি গঠনের প্রাথমিক খরচের উদ্দেশ্যে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের প্রতিশ্রুতির উল্লেখ থাকে তাকে ন্যূনতম চাঁদা বলে। তাকে কি বলে? ন্যূনতম চাঁদা বলে। পাবলিক লিমিটেড কোম্পানি কার্যক্রমে অনুমতিপত্র সংগ্রহ, শেয়ার বিলির আগে ন্যূনতম চাঁদা সংগ্রহ করে। তো এই মূলধনের অর্থ দিয়ে কোম্পানি প্রাথমিক ব্যয়, গঠন সংক্রান্ত ব্যয় নির্বাহ করে। মানে কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহ
ও শেয়ার বিলির আগে ন্যূনতম মূলধন কিন্তু সংগ্রহ করতে হয়। ন্যূনতম মূলধন দিয়ে প্রাথমিক খরচ সহ আরো অন্য যে খরচগুলো আছে গঠন সংক্রান্ত খরচ নির্বাহ করা হয়। এবং এই যে জ্ঞানমূলক যেটি দেওয়া আছে গঠনের প্রাথমিক খরচের, এই প্রাথমিক খরচের উদ্দেশ্যে আসলে পরিমেয় নিয়মাবলীতে কোম্পানি গঠনের প্রাথমিক খরচের উদ্দেশ্যে যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সংগ্রহের প্রতিশ্রুতির কথা উল্লেখ থাকে তাকে ন্যূনতম চাঁদা বলে, মানে পরিমেয় নিয়মাবলীতে এটি উল্লেখ থাকতে হবে। গ নম্বরে প্রশ্ন করছে উদ্দীপকে মিস্টার সাব্বির ই ব্যাংকিং সেবা চালু করেছেন। আচ্ছা, প্রশ্ন করছে মিস্টার সাব্বির কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন? মিস্টার সাব্বির কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন? তো আমরা যদি দেখি উদ্দীপক মিস্টার সাব্বির ই ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন, যেটি আমরা দেখলাম এসএমএস ব্যাংকিং, যেটি অবশ্যই ই ব্যাংকিং সেবার মধ্যে এটি পড়ে। মোবাইল বা ইলেকট্রনিক উপায়ে কিন্তু এটার কাজ করা হয়। তো দেখি এটি ব্যাংকিং সেবা সুবিধা দেওয়ার আধুনিক কৌশল বা পদ্ধতি। এই পদ্ধতিতে ইন্টারনেটের মাধ্যমে ব্যাংকিং কাজ করা হয়, ফলে অতি দ্রুত নির্ভুলভাবে অর্থ লেনদেন, জমাদান, উত্তোলন, বিল পরিশোধের মতো কাজগুলো করা যায়। তো যেহেতু এখানে তিনি এসএমএস ব্যাংকিং সহ আরো এসএমএস পদ্ধতি চালু করছেনই, আরো কিন্তু কম্পিউটারে লিপিবদ্ধকরণ সহ আরো অন্যান্য কাজগুলো তিনি করেছেন, এটি ই ব্যাংকিং এর অন্তর্ভুক্ত। তো উদ্দীপকে মিস্টার সাব্বির আসলে কি কি করেছেন সেগুলো এখানে বলা হয়েছে, একবার আমরা পড়ে দেখি। উদ্দীপকে মিস্টার সাব্বির এবিসি ব্যাংকের প্রধান নির্বাহী, তিনি তার ব্যাংকে সব লেনদেনের হিসাব ছাপানো খাতা লেখার পরিবর্তে কম্পিউটারে বিশেষ ব্যবস্থায় লিপিবদ্ধ করার নিয়ম চালু করেন, যার মাধ্যমে অতি দ্রুত ও সহজে গ্রাহকদের ব্যাংকিং সেবা দেওয়া যায়। তিনি ইমেইল ও মোবাইল ফোনে এসএমএস দিয়ে গ্রাহকের হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়ার ব্যবস্থা করেন। তাছাড়া গ্রাহকরা যে কোনো সময় ব্যাংকে অর্থ জমা উত্তোলন করতে পারেন। এতে দ্রুত ব্যাংকিং কাজ সম্পন্ন হয়। এই যে যাবতীয় তথ্য দেওয়ার ব্যবস্থা করেন এটা হলো না, এরপরে বলা হয়েছে ই ব্যাংকিং সম্পর্কে বলা হয়েছে। এসএমএস ব্যাংকিং কিন্তু ই ব্যাংকিং এর একটা পার্ট। তো প্রথমে এসএমএস ব্যাংকিং এর কথা বলা হয়েছে, তারপরে আসলে ই ব্যাংকিং থেকে কি কি সুবিধা পাওয়া যায় এই পার্টে সেটি বলা হয়েছে। গ্রাহকরা যে কোনো সময় ব্যাংক থেকে অর্থ জমা উত্তোলন করতে পারেন, এতে দ্রুত ব্যাংকিং কাজ সম্পন্ন হয়। উদ্দীপকে ব্যাংকটির কার্যক্রম ই ব্যাংকিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ রয়েছে, সুতরাং মিস্টার সাব্বির ই ব্যাংকিং ব্যবস্থা চালু করছেন। আচ্ছা, তারপরে আমরা দেখি উদ্দীপকে নেওয়া পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে কি? ই ব্যাংকিং অবশ্যই 100% সফল হবে। এটি কি বলছে দেখি। হ্যাঁ, উদ্দীপকে তারা যে কাজটা করছেন, উদ্দীপকে গৃহীত ই ব্যাংকিং পদ্ধতি গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবে। এখন ই ব্যাংকিং এর সুবিধা কি সেটি বলা হয়েছে। ইন্টারনেট ও কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করে ই ব্যাংকিং সেবা দেওয়া হয়, এতে স্বল্প সময় ব্যয়, অর্থ জমা, উত্তোলন, স্থানান্তর, লেনদেনের তথ্য পাওয়া যায়। এই পদ্ধতি ব্যবহার করে গ্রাহক সেবার স্থানে বসেই ব্যাংকিং কাজ সম্পন্ন করতে পারে। একটু গতে আসি। গতে আসলে তোমরা বললা যে মানে তোমরা তো দেখলা যে এসএমএস ব্যাংকিং, এখন তোমরা বলবা যে প্রশ্ন আসতে পারে যে ই ব্যাংকিং সম্পর্কে কেন লেখা হয়েছে। প্রথমে এসএমএস ব্যাংকিং সম্পর্কে এই পর্যন্ত ধারণা দেওয়া হয়েছে উদ্দীপকের বিষয়টা টেনে, তারপরে এসএমএস ব্যাংকিং যেহেতু ই ব্যাংকিং এর অন্তর্ভুক্ত, এবার ই ব্যাংকিং সম্পর্কে কিন্তু বলা হয়েছে। মিস্টার সাব্বির কোন ধরনের ব্যাংকিং কার্যক্রম চালু করেছেন? ই ব্যাংকিং চালু করছেন, তার মানে কি এখন ই ব্যাংকিং সম্পর্কে আমার বলতে হবে না, আমি একটা পার্ট সম্পর্কে বললাম, তারপরে আমার পূর্ণাঙ্গ ই ব্যাংকিং সম্পর্কে কিন্তু বলতে হবে। তো এই এখন উদ্দীপকে এবিসি ব্যাংকের লেনদেন সমূহ খাতায় লেখার পরিবর্তে কম্পিউটার লিপিবদ্ধ করে যাবতীয় বিষয় এখানে বলা হলো। তো এরপরে এখানে লেখা হয়েছে যে বর্তমানে ই ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকরা ঘরে বসে তাদের ব্যাংকিং সেবা পাচ্ছেন, এতে তাদের সময়, শ্রম, ব্যয় কমছে। এবিসি ব্যাংক ই ব্যাংকিং চালু হয় গ্রাহকরা যে কোনো শাখাতেই অর্থ জমা, উত্তোলন, বিল পরিশোধ করতে পারবেন এবং ই ব্যাংকিং পদ্ধতিতে গ্রাহকদের উন্নত সেবা দিতে সক্ষম হবেন। এখন এখানে তোমরা একটা বিষয় দেখতে পারো, ই ব্যাংকিং এর তো অনেক সুবিধা জানলাম, তারপরে একটা কথা বলছে যে কোনো শাখায়, যে কোনো শাখাটাই হচ্ছে এনি ব্রাঞ্চ ব্যাংকিং, এটিও কিন্তু ই ব্যাংকিং এর অন্তর্ভুক্ত একটি বিষয়। আমরা যদি একটু আগে যাই আমরা কিন্তু এটা পড়ছি। আচ্ছা, আমরা একটু আগে এটা দেখলাম যে এনি ব্রাঞ্চ ই ব্যাংকিং সেবার পদ্ধতি কি, এনি ব্রাঞ্চ, এই যে এসএমএস আমরা দেখলাম না, এই যে এসএমএস এবিসি যে ব্যাংক সম্পর্কে বলা হয়েছে, এই এসএমএস ই ব্যাংকিং সবগুলো কিন্তু একটার মধ্যে অন্তর্ভুক্ত, একই বিষয়ের অন্তর্ভুক্ত। তো এটাই হচ্ছে এখানে বলা হয়েছে সক্ষম হয়েছে, এই সার্বিক সুবিধাগুলো বলা হয়েছে। তো আমি যেটা প্রত্যেক ক্লাসেই বলি যে প্রথমে জ্ঞানমূলক, তারপর উদ্দীপক বা পাঠ্য বই, তারপরে কিন্তু মূল লেখাটা কিন্তু লিখতে হবে। উদ্দীপক লিখে, পাঠ্য বই লিখে, মূল লেখাটা লিখে তারপরে লাস্টে মন্তব্য করতে হবে, এই বিষয়টা এখানে বলা হয়েছে। এরপরে সৃজনশীল প্রশ্ন 2 কি বলছে দেখি চলো। মিস্টার জাহান একজন গৃহিণী, তিনি পারিবারিক খরচের উদ্বৃত্ত থেকে মাসিক 2000 টাকা ডিপিএস খুলেছেন, যার কিস্তি তিনি প্রতি মাসে বিকাশ বা রকেটের মাধ্যমে পরিশোধ করেন। আমরা ধরলাম বিকাশ বা রকেট একটা বাদ দিলাম, ধরলাম বিকাশের মাধ্যমে তিনি পরিশোধ করেন। এছাড়াও তিনি একই মাধ্যম দিয়ে বাচ্চাদের স্কুলের বেতন, বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট বিল পরিশোধ করেন। তাছাড়া তিনি ইত্যাদি.com
নামক একটি অনলাইন স্টোর থেকে নিত্য প্রয়োজনীয় বাজার সদাই করেন, মানে সবকিছুই তার ইলেকট্রনিক উপায়ে করতেছেন তিনি। এখন দেখি ই ব্যাংকিং সহ আরো কি বলছে। বি টু বি কি? বিজনেস টু বিজনেস। বি2বি হলো এমন একটি ইলেকট্রনিক লেনদেন প্রক্রিয়া, এটা খুব বিস্তারিতভাবে একটু লিখতে হবে, ক নাম্বার 1 মার্ক পেতে গেলে তো একটু লেখা লাগবে, তাই না? এটা বি2বি কি আমি লিখে দিলাম, বি2বি হচ্ছে ব্যবসায় থেকে ব্যবসায়, ব্যবসায়ী থেকে কিনে ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করছে, সেটি হবে কিন্তু খুব ভালোভাবে লিখলে ইমপ্রেশন ভালো আসে তোমার খাতার প্রতি শিক্ষকের। তো প্রথমে লিখতে হবে এটি কি ইলেকট্রনিক লেনদেন প্রক্রিয়া না, তো ইলেকট্রনিক লেনদেন প্রক্রিয়া লিখতে হবে যেখানে একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান অন্য একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাথে পণ্য সেবা ক্রয় বিক্রয় করে। একটি ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে অন্য একটি ব্যবসায় প্রতিষ্ঠান পণ্য সেবা ক্রয় বিক্রয় করেন। তা দেখি ক্রেডিট কার্ড সম্পর্কে ধারণা দাও। ক্রেডিট কার্ড কি? প্লাস্টিক কার্ড। ক্রেডিট কার্ড হলো প্লাস্টিক কার্ড যা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে ইস্যু করা হয়। ক্রেডিট কার্ড তো অবশ্যই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ইস্যু করা হবে এবং এটি প্লাস্টিক কার্ড, এখান থেকে জমা অতিরিক্ত উত্তোলন করা যায়, গ্রাহককে বাকিতে পণ্য কেনাকাটার সুযোগ দেওয়া হয়। ওই বাকিতে কোনো পণ্য কেনাকাটা, জমা অতিরিক্ত উত্তোলন, এই সুযোগগুলো কিন্তু এখানে দেওয়া হয়। এই কার্ড ব্যবহার করে গ্রাহক তার অ্যাকাউন্টে টাকা না থাকলেও নির্দিষ্ট পরিমাণ অর্থ পর্যন্ত পণ্য সেবা ক্রয় করতে পারেন। এটি মূলত এক ধরনের স্বল্প মেয়াদী ঋণ সুবিধা। কি স্বল্প মেয়াদী ঋণ সুবিধা? এর ফলে গ্রাহকের নগদ অর্থ বহনের ঝুঁকি নিতে হয় না, বিশ্বের যে কোনো স্থান থেকে লেনদেন করতে পারে। ক্রেডিট কার্ডের সুবিধা বা আমরা ক্রেডিট কার্ডের যে ধারণা এটি আমরা দিলাম। প্রথমে যে ইলেকট্রনিক বা প্লাস্টিক কার্ড এটা তো উল্লেখ করতে হবে, তারপরে কি সুবিধা পাওয়া যায় সংজ্ঞা ডেফিনেশনে এটা বলতে হবে। এটা ইলেকট্রনিক কার্ড, বাকিতে খরচ করা যায়, বাকিতে পণ্য কেনাকাটা করা যায়, জমা অতিরিক্ত উত্তোলন করা যায়। গ নাম্বারে কি প্রশ্ন লিখেছি? উদ্দীপকে মিসেস জাহান কোন প্রক্রিয়ার মাধ্যমে বিল সমূহ পরিশোধ করেন? উদ্দীপকে মিসেস জাহান মোবাইল ব্যাংকিং প্রক্রিয়ায়। আমরা লাস্টে বললাম না মোবাইল ব্যাংকিং, এই যে মোবাইল ব্যাংকিং। তো এই মোবাইল ব্যাংকিং কিন্তু প্রশ্ন করা হয়েছে কি প্রক্রিয়া তিনি কাজ করেন? মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া বিল সমূহ পরিশোধ করেন। এখন এই যে মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ব্যাংকিং সম্পর্কে ধারণা দিতে হবে তোমার। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যাংকিং ও আর্থিক সেবা পাওয়া যায়। এক্ষেত্রে গ্রাহক একটি মোবাইল অ্যাকাউন্টের মাধ্যমে ব্যাংকের সকল সেবা সমূহ পেতে পারেন। ওই ব্যাংকের একটা অ্যাপ আছে অবশ্যই, সেটা অ্যাকাউন্ট খুলতে হয়। তো ব্যাংকে না গিয়েও গ্রাহক নগদ টাকা তুলতে বা জমা দিতে পারে, এছাড়া ঘরে বসে যাবতীয় বিল পরিশোধ করা যায়। এখন উদ্দীপকে মিসেস জাহান কি করেছেন সেটি এখানে বলা হয়েছে এবং ফলে তার ব্যাংকে বিল পরিশোধে গিয়ে লাইনে দাঁড়াতে হচ্ছে না। তো এর সাথে আমরা যেগুলো জানি, উদ্দীপক তো লিখবই, তার সাথে উদ্দীপকের সাথে কানেক্টেড দু একটা পয়েন্ট কিন্তু লিখে দিতে হবে। যেমন এখানে লিখছে যে ফলে ব্যাংকে বিল পরিশোধের ক্ষেত্রে লাইনে দাঁড়াতে হচ্ছে না, তিনি কিন্তু স্বল্প সময়ে লেনদেন করতে পারছেন, এগুলা এতে তার সময় ও শ্রমের সাশ্রয় হচ্ছে। এর পরবর্তীতে মন্তব্য করে যে তার সময় শ্রমের সাশ্রয় হচ্ছে, এক্ষেত্রে বিকাশ ও রকেটের এসব সেবা মোবাইল ব্যাংকিং এর সাথে সঙ্গতিপূর্ণ। তো আমরা দেখলাম যে বিকাশ রকেটের যে সেবা এটি মোবাইল ব্যাংকিং এর সাথে সঙ্গতিপূর্ণ, সুতরাং মিসেস জাহান দ্রুত ও সহজে বিল পরিশোধ মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ব্যবহার করেন। সহজে কাজ করার জন্য মোবাইল ব্যাংকিং প্রক্রিয়া ব্যবহার করেন এবং বিকাশ রকেটের নাম তো সরাসরি দেওয়া আছে, এটা তো বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং। এখন আমরা ঘ নাম্বার দেখব। ইত্যাদি.com থেকে মিসেস জাহানের বাজার সদাই করা ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর কোন পদ্ধতির সাথে এটি সম্পৃক্ত? ইলেকট্রনিক তিনি কি আসলে ইলেকট্রনিক ভাবে তিনি কি করেন, মানে কি বাজার সদাই করেন? খুচরা পণ্য সামগ্রী। আর ইলেকট্রনিক ভাবে খুচরা পণ্য সামগ্রী বাজার সদাই করলে সেটাকে কি বলে? ই রিটেইলিং বলে। কি বলে? এই যে ই রিটেইলিং বলে। তো এখানে উত্তর দেওয়া হয়েছে যে ই রিটেইলিং পদ্ধতির সাথে এটি সম্পৃক্ত। এখন এখানে তারপর দেখো এই পদ্ধতির মাধ্যমে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে ক্রেতা ও তার পছন্দের স্টোর থেকে পণ্য অর্ডার ও মূল্য পরিশোধ করতে পারে। পণ্য অর্ডার করে, অর্ডারটা প্রসেসিং হয়ে তার কাছে আসে, সে অগ্রিম মূল্য পরিশোধ করতে পারে, আবার হাতে পেলে ক্যাশও সরাসরি পরিশোধ করতে পারে। এক্ষেত্রে বিক্রেতা গ্রাহকের ঠিকানা অর্ডার অনুযায়ী পণ্য সরবরাহ করে থাকেন। এ পদ্ধতির মাধ্যমে মধ্যস্থকারীর সাহায্য ছাড়াই সরাসরি ক্রেতার কাছে পণ্য পৌঁছানো সম্ভব। মানে রিটেইলিং, ই রিটেইলিং এ কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, আমরা আগেও এটা দেখেছি, মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, ব্যবসায়ী এখানে থাকে না। এরপরে আমরা একটু দেখি যে কি বলা হয়েছে উদ্দীপকে। মিসেস জাহান ইত্যাদি.com নামক একটি অনলাইন স্টোর থেকে নিয়মিত বাজার সদাই করেন। তিনি গৃহিণী হয়, পারিবারিক কাজে ব্যস্ত থাকেন, এই কারণে তিনি অনলাইনে বাজার সদাই করেন। বাজারে ঘুরে কেনাকাটার সময় পান না, এর জন্য তিনি নির্দিষ্ট প্রতিষ্ঠানের ওয়েবসাইটে গিয়ে তার প্রয়োজনীয় পণ্যের জন্য ফর্ম মারিয়ে দেন এবং পণ্য বাড়িতে পৌঁছে দেয়। এটা উদ্দীপকে বলা হয়েছে। এবার উদ্দীপকের আলোকে এবং পাঠ্য বইয়ের আলোকে এখন বলা হচ্ছে এক্ষেত্রে মিসেস জাহান এই রিটেইলিং এর মাধ্যমে পণ্য ক্রয় করেন, এতে তার শ্রম ও সময় সাশ্রয় হয়। এছাড়া ইত্যাদি.com এর মতো প্রতিষ্ঠান থেকে এই পদ্ধতির মাধ্যমে ভৌগোলিক সীমাবদ্ধতা পেরিয়ে ব্যাপক সংখ্যক গ্রাহকের কাছে এটি পৌঁছতে পারে। মানে এই রিটেইলিং এ কিন্তু ভৌগোলিক সীমানা পেরিয়ে যে কোনো জায়গায় কিন্তু অর্ডার দেওয়া যায় এবং সেখানে কিন্তু চলে আসে। বিদেশেও পণ্য অর্ডার দিলে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এটি কিন্তু দেশে চলে আসে। তো এই পদ্ধতিগুলো এখানে বলা হয়েছে। পরিচালনা ব্যয় হ্রাস পায়, মধ্যস্থ ব্যবসায়ী থাকে না, তারপরে কি প্রতিষ্ঠান দ্রুত ব্যবসা সম্প্রসারণ করতে পারে, সুনাম হয়, ক্রেতা হিসাবে
মিসেস জাহান ও বিক্রেতা হিসাবে ইত্যাদি.com এর উভয় সুবিধা পাচ্ছে, মানে ক্রেতা হিসাবে মিসেস জাহান দ্রুত পণ্য পাচ্ছে, সময় কম লাগছে, খরচ কম হচ্ছে। তারপরে ইত্যাদি.comও কিন্তু মধ্যস্থ ব্যবসায়ী যেহেতু এখানে নেই, সেও কিন্তু একটা ভালো পরিমাণ মুনাফা করতে পারছে, তো সে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দিতে পারছে, অনেক ক্রেতাও কিন্তু সে পাচ্ছে। তো এই যে সুতরাং মিসেস জাহানের বাজার সদাই করা ইলেকট্রনিক প্রযুক্তি নির্ভর রিটেইলিং পদ্ধতি কার্যকারিতা রয়েছে, এবং এটি হচ্ছে ই রিটেইলিং পদ্ধতি এবং এর কার্যকারিতা কিন্তু রয়েছে, যেটি এখানে বলেছে পদ্ধতির সাথে সম্পৃক্ত, মানে মিসেস জাহান এই রিটেইলিং এর সাথে সম্পৃক্ত এবং এর কার্যকারিতা রয়েছে। এখন প্রত্যেক দিনের ন্যায় আমরা এমসিকিউ কোশ্চেনগুলোর সমাধান করব, যেগুলো বিভিন্ন ধরনের বোর্ডে এসেছে। তো চলো আমরা দেখি আসলে এমসিকিউতে কি বলা হচ্ছে। ই বিজনেস পরিচালনার জন্য কোনটি আবশ্যক? টেলিফোন, টেলিভিশন, অর্থ না ওয়েবসাইট? ই বিজনেস ইলেকট্রনিকভাবে ওয়েবসাইট কিন্তু এখানে সবচেয়ে বেশি জরুরি, কারণ ওয়েবসাইট থাকলে আমি অর্ডার করতে পারতেছি, অর্ডার নিতে পারতেছি, প্রসেসিংয়ের যাবতীয় কাজ যেগুলো অনলাইনের সাথে জড়িত সেগুলো করতে পারতেছি। সো এখানে অ্যান্সার হচ্ছে ওয়েবসাইট। অর্থ, টেলিভিশন, টেলিফোন এগুলা সরাসরি আবশ্যক না, পরিচালনার জন্য প্রথমে ওয়েবসাইটটি লাগবে। নিচের কোনটি আওতা বৃহত্তম? ই বিজনেস। আগেই বলেছি ই বিজনেস। কেন ই বিজনেস? কারণ এই ই কমার্স, ই রিটেইলিং, ই মার্কেটিং সবকিছুই হচ্ছে ই বিজনেসের অন্তর্ভুক্ত, অর্থাৎ ই বিজনেস যেটি আছে, এই ই বিজনেস মানে সামগ্রিক ব্যবসায়িক কাজ এর হচ্ছে ই বিজনেস, আর ই কমার্স এক একটা সাইড, ই রিটেইলিং, ই মার্কেটিং এক একটা সাইড, এগুলো হচ্ছে ই বিজনেসের অন্তর্ভুক্ত। তাহলে আওতা বৃহত্তম হচ্ছে ই বিজনেস। বি টু সি, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু কনজিউমার, বি টু সি। চট্টগ্রামে জনাব সিয়াম অনলাইনে জনাব জামানের কাছ থেকে একটি ব্যবহৃত কম্পিউটার 25,000 টাকায় তিনি কেনেন। তো এক্ষেত্রে ই কমার্সের কোন ধরনের প্রতিফলন হয়েছে? মিসেস জনাব সিয়াম জনাব জামানের কাছ থেকে তিনি কিনেছেন, কোন ধারণা? মানে একজন কাস্টমার আর একজন কাস্টমার ব্যবহৃত প্রোডাক্ট তিনি কিনেছেন, তাহলে এটি কি হবে? তাহলে এটি হচ্ছে সি টু সি। কি? সি টু সি হবে। অনলাইনে পণ্য সামগ্রী বিক্রয়ের প্রক্রিয়াকে কি বলে? অনলাইনে পণ্য সামগ্রী বিক্রয়ের প্রক্রিয়া কি? শুধু বিক্রয়ের কথা বলছে, তাহলে কি ই কমার্স? কি ই কমার্স বলে। ই কমার্সের মূল মাধ্যম কি? ইন্টারনেট। ইন্টারনেট ছাড়া কিন্তু ই কমার্স সম্ভব নয়। ই মার্কেটিং পদ্ধতিতে প্রত্যেক ক্রেতা ও ভোক্তাকে কিভাবে সেবা দেওয়া হয়? স্বতন্ত্রভাবে সেবা দেওয়া হয়। প্রত্যেকের আলাদা আলাদা ডাটা থাকে, তার পছন্দ, রুচি, এইগুলো সবকিছু বিচার বিশ্লেষণ করার মাধ্যমে কিন্তু স্বতন্ত্রভাবে সেবা দেওয়া হয়। ঘরে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতিটি কি? ঘরে বসে খুচরা পণ্য ক্রয়ের পদ্ধতি হচ্ছে ই রিটেইলিং। একটু আগেই কিন্তু আমরা উদ্দীপকে পড়লাম। তো কোন ধরনের পণ্যের ক্ষেত্রে ই রিটেইলিং বেশি ফলপ্রসূ? দামি পণ্য ক্ষেত্রগুলোর ক্ষেত্রে কিন্তু ই রিটেইলিং ভালোই ফলপ্রসূ হয়, মানে আমার বাইরে যাওয়া লাগতেছে না, পণ্য সরাসরি আমার কাছে দিয়ে যাচ্ছে, তো এখানে ঝুঁকি কমছে। ই টার্লিং নিচের কোনটির সাথে সরাসরি সম্পর্কযুক্ত? ই টার্লিং কিন্তু ই রিটেইলিং এর সাথে সরাসরি সম্পর্কযুক্ত। যদি মনে নাও থাকে, এই যে টেইলিং টার্লিং কাছাকাছি শব্দ, এটা তোমরা এইভাবে আত্মস্থ বা মনে রাখতে পারো। আইসিটি এর পূর্ণরূপ কি? ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, সরাসরি দেওয়া আছে, এটা তোমাদের জানতে হবে। ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, অ্যান্ড না থাকলে কিন্তু হবে না। যোগাযোগ প্রযুক্তির একমাত্র সংশ্লিষ্ট মাধ্যম কি? সফটওয়্যার থাকবে, একটা কম্পিউটার চালাতে গেলে সফটওয়্যার থাকে, হার্ডওয়্যার থাকে, কম্পিউটার আছে, কিন্তু তোমার কাছে মোডেম নাই, তাহলে কি হবে? অবশ্যই হবে না, মোডেম থাকা বাধ্যতামূলক। ওর জন্য যোগাযোগ প্রযুক্তির একমাত্র সংশ্লিষ্ট মাধ্যম কি? মোডেম এখানে অন্তর্ভুক্ত। মিস আদিবা একটি অফিসে কম্পিউটার অপারেটর হিসাবে কাজ করেন। তথ্য সংগ্রহ, রেকর্ডভুক্ত, প্রক্রিয়াকরণ, তা ব্যবহার উপযোগী করে রাখাই তার কাজ। মিস আদিবার কাজ নিজের কোনটির সাথে সম্পৃক্ত? আমরা কিন্তু তথ্য প্রযুক্তি যখন পড়েছি, তথ্য প্রযুক্তিতে কিন্তু প্রথমে ডাটা কালেক্ট করতে হয়, ডাটা কালেক্ট করার পরে সেটা কিন্তু প্রসেস হয়, প্রসেসের পরে সেটি কিন্তু সংরক্ষণ করা হয়, সংরক্ষণের পরে কিন্তু বিতরণ পর্যায়ে এটি আসে। তো এটি কি? তাহলে সরাসরি আমরা দেখছি তথ্য প্রযুক্তি, আমরা যেটি পড়েছি সরাসরি এখানে আসছে। অনলাইন ব্যবসার কোনটির মাধ্যমে পরিচালিত হয়? মোবাইল, নির্দিষ্ট ইমেল, ডিজিটাল অফিস রুম, নির্দিষ্ট ওয়েবসাইট। সরাসরি নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে এটি পরিচালিত হয়। এখানে মাধ্যম হিসাবে মোবাইল থাকতে পারে, এগুলো থাকতে পারে, কিন্তু সরাসরি কিন্তু নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে পরিচালিত হয়। নিরাপদ হোস্টিং সাইটে কোন ধরনের রেজিস্ট্রেশন করতে হয়? ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। নিরাপদ ওয়েবসাইটে কিন্তু ডোমেইন রেজিস্ট্রেশন করতে হয়। এই ডোমেইন রেজিস্ট্রেশন রাখার ফলে, ডোমেইন কিন্তু একটা প্লেস, এই প্লেসের রেজিস্ট্রেশনটা অনলাইনে করতে হয়, মানে ডোমেইন অর্থ প্লেস হিসেবে আমরা জানি। তারপরে কি কোন কোম্পানি সর্বপ্রথম ই বিজনেসের প্রবর্তন করেন? আইবিএম। সর্বপ্রথম আইবিএম কিন্তু ই বিজনেসের প্রবর্তন করেন। ক্রেতা ও ভোক্তা বিবেচনা ই রিটেইলিং নিচের কোনটি? কি? ক্রেতা ও ভোক্তা, বি টু সি।
ক্রেতা হিসাবে এখানে বিজনেস তার পণ্য কিনছে এবং সে কিন্তু এটা কনজিউমার অর্থাৎ ভোক্তার কাছে পৌঁছে দিচ্ছে, তাহলে এটা B2C। সম্পূর্ণ ভোক্তা সম্পর্কিত ব্যবসায় কোনটি? সরাসরি কোনটি? ই রিটেইলিং, কারণ এটি সরাসরি ভোক্তাদের সার্ভিস দিয়ে থাকে, পণ্য ও সেবা পৌঁছে দেয়। তারপরে দেখি ই ব্যাংকিং প্রতিদিন কত ঘন্টা গ্রাহকদের সেবা দিয়ে থাকে? 24 ঘন্টা, এবং এটি কিন্তু 24/7, যেটি আমরা বলছি সব সময় অলওয়েজ অ্যাক্টিভ থাকে। ডেবিট কার্ডের মাধ্যমে নিচের কোন সুবিধাটি পাওয়া যায়? জমা টাকা উঠানো যায়, ব্যাংকে যদি টাকা জমা থাকে সেটি উঠানো যায়। আর ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু জমা অতিরিক্ত উত্তোলন করা যায়। তো বাকিতে পণ্য ক্রয়, ঋণ সুবিধা, বিশ্বব্যাপী ব্যবহার, এইগুলা হচ্ছে ক্রেডিট কার্ডের সুবিধা বলতে পারো তোমরা। তো এই হচ্ছে আমরা আজকে দেখলাম 20টা এমসিকিউ, সৃজনশীল এবং সার্বিকভাবে শুরু থেকে কিন্তু আমরা আজকে পড়েছি, জানার চেষ্টা করেছি ব্যবসায় আইসিটির ব্যবহার, তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিয়ে। তো আজকে ক্লাসে তোমরা সকলেই সাথে ছিলে, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই এবং পরবর্তী ক্লাসের অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।